comment, share, subscribe and press the bell icon. অধ্যায় 1 আবেগ সংক্রান্ত মস্তিষ্ক। আবেগ কিসের জন্য? এটা হৃদয়ের সঙ্গে থাকে, যা প্রকৃতপক্ষে কেউ দেখতে পায় না, যা দৃষ্টির সীমানায় অদৃশ্যমান হওয়া অত্যাবশ্যক। অ্যান্টনি ডি এক্সুপেরি, দ্য লিটল প্রিন্স। গেরে এবং জন চনসি এর শেষ মুহূর্তটা বিবেচনা করুন। যে দম্পতি পরিপূর্ণভাবে তাদের 11 বছরের মেয়ে আন্দ্রেয়া এর প্রতি অনুরক্ত ছিলেন, যে মস্তিষ্কজনিত পক্ষাঘাতগ্রস্ত হয়ে একটা হুইল চেয়ারে আটকা পড়ে আছে। চনসি পরিবার একটা ট্রেনের যাত্রী ছিল, যেটি সমুদ্র উপকূলীয় রাজ্য লুসিয়ানা যাওয়ার পথে রণতরী দ্বারা বিধ্বস্ত হওয়া একটা রেলপথ সেতু থেকে পড়ে ধ্বংস হয়ে যায়। প্রথমে তাদের মেয়ের কথা ভেবে সেই দম্পতি তাদের সামর্থ্যের সবটুকু দ্বারা চেষ্টা করে প্রচণ্ড স্রোতের পানিতে তলিয়ে যাওয়া ট্রেনের বগি থেকে মেয়েকে বের করে আনার। অবশেষে কোনো রকমে তারা মেয়েকে একটা জানালা দিয়ে ঠেলে বের করে দিতে সমর্থ হয়। এরপর ট্রেনের বগিটা যখন পানির গভীরে তলিয়ে যায়, তারাও সেই সঙ্গে তলিয়ে যায় চিরতরে। মেয়েকে উদ্ধার করা হয় আহত অবস্থায়। আন্দ্রেয়ার গল্পে তার বাবা মা, যাদের সর্বশেষ বিরচিত প্রচেষ্টায় প্রাণে বেঁচে যায় তাদের একমাত্র কন্যা, এবং তারা দখল করে নেয় সাহসের পুরা কল্পীয় এক মুহূর্ত। সন্দেহ নেই, মনুষ্য ইতিহাসে এবং প্রাগৈতিহাসিক কালেও এরকম দুর্ঘটনায় অসংখ্যবার বাবা মায়েরা তাদের সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। জীবতাত্ত্বিক বিবর্তনবাদের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে প্রজনন সংক্রান্ত পরিণতির ক্ষেত্রে বাবা মায়ের এরকম আত্মত্যাগ এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে প্রবহমান। একটা চরম সংকটের মুহূর্তে বাবা মা যখন দুর্দান্ত কোনো সিদ্ধান্ত নেয়, তখন সেটা সন্তানের জন্য ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। এই উদ্দেশ্যের অভ্যন্তরে যে সূক্ষ্মদর্শিতা এবং আবেগের যে শক্তি, তা বাবা মায়ের বীরত্বের ও অনুকরণীয় কর্মের সাক্ষ্য দেয় এবং কল্যাণকর ভালোবাসার ক্ষেত্রে ও মনুষ্য জীবনের অনন্য প্রত্যেক আবেগের ক্ষেত্রে ভূমিকা রাখে। এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের গভীর অনুভূতি, ভাবাবেগ এবং আকাঙ্ক্ষা হলো অপরিহার্য পথ নির্দেশক, এবং মানব প্রজাতির অস্তিত্বের প্রশ্নে এই শক্তিগুলোর কাছে আমরা অনেকটাই ঋণী। এই শক্তি হলো অসাধারণ কিছু। শুধু ভালোবাসার শক্তি আদরের সন্তানকে রক্ষা করার জন্য বাবা মাকে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে উদ্বুদ্ধ করে। বুদ্ধিগত তর্কে সাপেক্ষে এটাকে দেখলে তাদের আত্মদানকে অযৌক্তিক মনে হবে, কিন্তু হৃদয় থেকে দেখলে মনে হবে আত্মদানই তাদের একমাত্র বিকল্প ছিল। সামাজিক জীববিজ্ঞানীরা চিহ্নিত করেছেন যে বোধশক্তির উপরে হৃদয়ের সর্বোৎকৃষ্ট অবস্থা হলো সেই চূড়ান্ত মুহূর্ত যখন তারা অনুমান করে যে মানব মনে মূল ভূমিকা পালনের ক্ষেত্রে বিবর্তন আবেগ কেন দিয়েছে। তারা বলেন, আবেগ আমাদের পথ নির্দেশ করে। কিভাবে আমরা জটিল অবস্থার মুখোমুখি দাঁড়াবো, গুরুত্বপূর্ণ কাজগুলো কিভাবে বুদ্ধিবৃত্তির হাতে ছেড়ে দেব, বিপদ, কষ্টকর, ক্ষতির হতাশা সত্ত্বেও কিভাবে একটা দৃঢ় লক্ষ্যের দিকে এগিয়ে যাব, কিভাবে বন্ধুর সঙ্গে বন্ধন বজায় রাখবো, কিভাবে একটা পরিবারের বন্ধন অটুট রাখবো ইত্যাদি। কর্মসম্পাদনের ক্ষেত্রে প্রতিটি আবেগ স্বতন্ত্র প্রস্তুতি প্রদর্শন করে। প্রত্যেকটি আমাদের পথ দেখিয়ে দেয় কিভাবে আমাদের জীবনে অদৃশ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব। যেহেতু আমাদের বিবর্তনবাদের ইতিহাসে এ ধরনের পরিস্থিতি বারবার ফিরে এসেছে, সেহেতু আমাদের আবেগ সংক্রান্ত কাহিনী সম্ভারে বাঁচার জন্য যুদ্ধ করার যে আবশ্যকতা, তা আমাদের স্নায়ুকোষে সঞ্চিত হয়ে আছে, যেটা মনুষ্য হৃদয়ের স্বতঃস্ফূর্ত প্রবণতা বলে গণ্য হয়। মনুষ্য প্রকৃতির দৃষ্টিকোণ থেকে আবেগ সংক্রান্ত শক্তিকে অগ্রাহ্য করা দুঃখজনকভাবে অদূরদর্শিতা। চারিত্রিক বৈশিষ্ট্যে, চিন্তার ধরনে তা আবেগ অসদৃশ্য হলেও নতুন উপলব্ধির আলোয় তা বিভ্রান্তিকর। কিন্তু বিজ্ঞান আমাদের জীবনে আবেগের বিষয়টিকে দূরদর্শী দৃষ্টিকোণ থেকে দেখার জন্য তাগিদ দিয়েছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জেনেছি, যখন আবেগ আমাদের সিদ্ধান্ত এবং কাজগুলোকে কাঠামোবদ্ধ করতে আসে, তখন আমাদের অনুভূতি প্রতিটি মুহূর্তকে যত বেশি পারে গণনা করতে থাকে। এমনকি এটা আমাদের চিন্তার চেয়েও বেশি। আমরা মূল্যবোধকে জোরালো করতে বহুদূর গিয়েছি।
এবং মনুষ্য জীবনে আইকিউ পরিমাপের বিশুদ্ধতম বিচক্ষণতা আমদানি করেছি। যখন আবেগ দোদুল্যমান অবস্থায় থাকে তখন মেধা নিষ্প্রভ হয়ে যায়। আবেগ কখন যুক্তিকে গ্রাস করে? এটা ছিল ভুলের কারণে একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা। 14 বছর বয়সী ম্যাটিল্ডা কার্পট্রি তার বাবার সঙ্গে একটা বাস্তব কৌতুক করেছিল। ম্যাটিল্ডার বাবা মা একদিন সকালে যখন তাদের এক বন্ধুর বাসা থেকে বাড়ি ফিরলেন, তখন হঠাৎ শুনতে পেলেন ম্যাটিল্ডা সিসি দূর দূর করে চিৎকার করছে। কিন্তু তার বাবা কার্পট্রি বড্ডি এবং তার মা ভাবলেন ম্যাটিল্ডা হয়তো সেদিন তার বন্ধুদের সঙ্গে একত্রে রাত্রি যাপন করেছে। গোলমাল শুনে তার বাবা বাসায় ঢুকেই তার 357 ক্যালিবারের পিস্তলটা খুঁজতে গেলেন এবং পিস্তল হাতে নিয়ে ম্যাটিল্ডার শোবার ঘরে তদন্ত করতে গেলেন। যখন ম্যাটিল্ডা বাথরুম থেকে লাফিয়ে বেরিয়ে এলো, তখন তার বাবা সরাসরি তার গলায় গুলি করে বসলেন। এর 12 ঘন্টা পর ম্যাটিল্ডা কার্পট্রি মারা গেল। বিবর্তনের একটা আবেগজনিত উত্তরাধিকার হলো ভয়, যেটা আমাদের পরিজনকে বিপদ থেকে রক্ষা করতে আমাদেরকে সচল রাখে, যেটা বব্বি কার্পট্রিকে পিস্তল হাতে তুলে নিতে উদ্বুদ্ধ করেছিল এবং তার বাড়িতে অনধিকার প্রবেশকারীর অনুসন্ধান করতে তাকে তাড়িত করেছিল। ভয়ের কারণে কোনো কিছু ভালো করে না দেখেই বব্বি গুলি চালিয়ে দিয়েছিলেন। ভয়ের কারণে তিনি এমনকি নিজের মেয়ের কণ্ঠটাও চিনতে পারেননি। আমাদের স্নায়ুতন্ত্রে একটা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া সজ্জিত অবস্থায় খোদাই করা থাকে। বিবর্তনবাদী জীববিজ্ঞানীরা অনুমান করেন মানুষের দীর্ঘ এবং সংকটময় প্রাগৈতিহাসিক সময়কালের কারণে তারা জীবিত এবং মৃত্যুর মধ্যে একটি পার্থক্য তৈরি করেছিল। এমনকি অধিক গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিবর্তনের প্রধান যে কাজ তার জন্য তারা গুরুত্ববহ। সন্তানের কাছে বয়ে নেওয়ার সক্ষমতা জন্মগতির ধারার প্রবণতায় যারা বয়ে চলেছেন একটি কঠিন দুঃখময় ঘটনা, যা বব্বি পরিবারকে দিয়েছে একটি মর্মান্তিক দুঃখের আলেখ্য। কিন্তু দীর্ঘমেয়াদী বিবর্তনের ধারায় আমাদের আবেগ যখন বিজ্ঞতাপ্রসূত পথনির্দেশক, তখন বাস্তবভিত্তিক সভ্যতার উপস্থিতি এত ক্ষিপ্র গতিতে বেড়ে চলেছে যে তার সঙ্গে বিবর্তনের ধীর যাত্রা তাল মেলাতে পারছে না। প্রকৃতপক্ষে প্রথম আইন এবং নীতিশাস্ত্রের ঘোষণা, যা দ্য কোড অব হ্যাম্মারবি, দ্য 10 কমান্ডমেন্টস অব দ্য হিব্রু, দ্য এডিক্টস অব এম্পারর অশোকা ইত্যাদিতে সন্নিবেশিত হয়েছে। আবেগকে অলঙ্কারিত করতে, এর নেতিবাচক গতি প্রকৃতি দমন করতে এবং সুবোধ গৃহবাসীর মতো অনুকূল করতে যে প্রয়াস প্রয়োজন তার বীজমন্ত্র শিখতে এসব নীতিশাস্ত্র পাঠ করা যেতে পারে। যেমন ফ্রুড তার সিভিলাইজেশন অ্যান্ড ইটস কন্টেন্টস নামক বইয়ে বর্ণনা করেছেন যে আইন ব্যতীত সমাজে আবেগ সংক্রান্ত আতিশয্যের যে বান ডাকবে, বাধাহীনতায় যে জোয়ার আসবে, তা দমন করা কঠিন হয়ে পড়বে। এসব সামাজিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আবেগ সবসময় বারবার এসব কারণকে আচ্ছাদিত করে ফেলেছে। এই প্রদত্ত মানব প্রকৃতি বিকশিত হয়েছে মানুষের মনোগত জীবনের মূল নির্মাণশৈলী থেকে। এটা হলো জীববিজ্ঞানগত পরিভাষা, যা মূল স্নায়ুতান্ত্রিক আবেগের বর্তনী সংক্রান্ত, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, যেটা গত 50,000 মানব প্রজন্ম ধরে কাজ করেছে। গত 500 নয়, এবং অবশ্যই গত 5 প্রজন্ম তো নয়ই। বিবর্তনের সেই ধীর প্রলম্বিত গতি যেটা আমাদের আবেগ সংক্রান্ত কাঠামো গড়ে তুলেছে এবং 1000 বছর ধরে সেই গতিধারাই কাজ করে চলেছে। গত 10,000 বছর মানব সভ্যতার দ্রুত উত্থান সত্ত্বেও এবং জনসংখ্যা বৃদ্ধির বিস্ফোরণ 5 কোটি থেকে 500 কোটিতে বৃদ্ধি সত্ত্বেও তা জীববিজ্ঞানের মানদণ্ডে আমাদের আবেগজনিত জীবনে খুব সামান্যই ছাপ রাখতে পেরেছে। তুলনামূলক ভালো বা তুলনামূলক মন্দের জন্য প্রতিটি ব্যক্তিগত লড়াইয়ে আমাদের যে মূল্যায়ন, তা শুধু আমাদের যুক্তিসঙ্গত বিচার বিবেচনা দ্বারা রূপায়িত হয় না, অথবা আমাদের ব্যক্তিগত ইতিহাস দ্বারাও নয়, কিন্তু এটা আমাদের বংশানুক্রমিক দূরবর্তী ইতিহাস দ্বারা হয়। এটা কখনো কখনো আমাদের মাঝে রেখে যায় মর্মান্তিক ঘটনা ঘটানোর প্রবৃত্তি। যে দুঃখময় ঘটনা আমরা কার্পট্রি পরিবারে ঘটতে দেখেছি, সংক্ষেপে বলা যায় আমরা প্রায়ই আধুনিকোত্তর সময়ের একটা উভয় সংকটের মুখোমুখি হই, যা আবেগজনিত মর্মান্তিক নাটকীয় ঘটনার সঙ্গে যুক্ত। সেই দুর্ভাগ্যপূর্ণ অবস্থা আমার অন্তরতম প্রদেশের আলোচিত বিষয়। কর্মশক্তি প্রয়োগে উদ্বুদ্ধকরণ। বসন্তের এক সকালে
কলোরাগের একটি গিরিদ্বার ভেদ করে যাওয়া হাইওয়ে ধরে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা তুষার প্রবাহ আমার গাড়ির সামান্য সামনে এসে রাস্তা ঢেকে ফেলল। আমি সামনে সাদা বরফ ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। ধবল তুষারে আমার দৃষ্টি আচ্ছন্ন হয়ে পড়ল। ব্রেকে পা টিপে ধরে আমি আমার সারা দেহ জুড়ে বান ডেকে যাওয়া বিষণ্ণতর উদ্বেগ অনুভব করলাম এবং অস্বাভাবিক রকম হৃদকম্পন শুনতে পেলাম। উদ্বিগ্নতা পরিপূর্ণভাবে ভয় সৃষ্টি করলো। আমি গাড়িটা টেনে রাস্তার পাশে নিয়ে গেলাম। তুষার প্রবাহটা সরে যাওয়ার অপেক্ষা করতে লাগলাম। আধা ঘন্টা পর বরফ প্রবাহ থামলো। সামনের সবকিছু দৃশ্যমান হলো এবং আমি গাড়ি চালিয়ে যেতে লাগলাম। কয়েকশো গজ সামনে গিয়েই আমাকে থামতে হলো, যেখানে কিছু অ্যাম্বুলেন্স কর্মী একটি গাড়ির যাত্রীকে সাহায্য করছেন। পিছনের দিক থেকে আসা একটি গাড়ি ধীরগতির সেই গাড়িটিকে ধাক্কা দিয়েছে। দুর্ঘটনার কারণে এখন হাইওয়ে বন্ধ। যদি আমিও তুষারাচ্ছন্ন দৃষ্টিতে গাড়ি চালিয়ে যেতাম তাহলে সম্ভবত আমিও তাদের ধাক্কা দিয়ে ফেলতাম। সেদিন সতর্কতা ও ভয় আমার উপর যে চাপ প্রয়োগ করেছিল সেটি সম্ভবত আমাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছিল। একটা হিংস্র শেয়ালের উপস্থিতি টের পেয়ে ভয় ও আতঙ্কে বরফের মতো জমে যাওয়া একটা খরগোশের মতো সেদিন আমার ভিতরের আতঙ্কিত অবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম, যেটা আমাকে গাড়িটা থামাতে বাধ্য করেছিল। আমি মনোযোগ ধরে রাখতে পেরেছিলাম এবং আসন্ন ভয়ঙ্কর বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিলাম। সব আবেগের সারাংশ হলো ব্যক্তিবিশেষকে কর্মে পরিণত করা, জীবনের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক পরিকল্পনা প্রণয়নে সাহায্য করা, যা বিবর্তন ধারায় ধীরে ধীরে আমাদের মধ্যে সঞ্চারিত করেছে। ইমোশন বা আবেগ শব্দটির আদিমূল হলো ল্যাটিন শব্দ মটেরি, যার অর্থ হলো টু মুভ, চলা। এটি ভার্ব বা ক্রিয়া। এটি দ্বারা বোঝায় প্রতিটি আবেগের অন্তর্নিহিত প্রবণতা হলো কাজ নিয়ে এগিয়ে চলা। এই আবেগগুলো কাজ করবার ক্ষেত্রে পথ নির্দেশ করে। স্পষ্ট করে সেটা দেখা যায় শিশু এবং প্রাণীদের ক্ষেত্রে। এটা শুধু সভ্যবয়স্ক মানুষই উপলব্ধি করে। সুতরাং আমরা প্রাণী রাজ্যে এর একটা ব্যতিক্রম লক্ষ্য করি। আবেগ কর্ম সম্পাদনের মূল প্রেরণা স্পষ্ট প্রতিক্রিয়া থেকে বিযুক্ত। আমাদের আবেগ সংক্রান্ত নাট্য সম্ভারে প্রত্যেকটি আবেগ এক একটা গুরুত্বপূর্ণ চরিত্রে ভূমিকা পালন করে, যেগুলো জীববিজ্ঞানের পার্থক্যসূচক স্বাক্ষর দ্বারা প্রকাশিত। দেহ এবং মস্তিষ্কের সমকক্ষতার নতুন ধারায় গবেষকরা বিস্তারিতভাবে মনস্তাত্ত্বিকতার স্বরূপ আবিষ্কার করেছেন, যে কিভাবে আবেগ বিভিন্ন রকমের প্রতিক্রিয়ার জন্য দেহকে প্রস্তুত করে। ক্রোধের সময় রক্ত প্রবাহিত হয় হাতের দিকে, তখন হাত সহজেই তুলে নেয় অস্ত্র, তাক করে বসে শত্রুর দিকে। হৃদকম্পন বেড়ে যায়, অ্যাড্রিনাল থেকে নিঃসৃত হয় হরমোন, শক্তি হয়ে যায় অসীম। প্রচণ্ড তেজে তখন আক্রমণ করে বসে শত্রুর উপর। ভয়ের সময় রক্ত প্রবাহিত হয় শরীরে বৃহৎ পিঠের দিকে, যেমন পায়ের দিকে, তখন পালিয়ে যাওয়াটা সহজ হয় এবং মুখটাকে এমন ফ্যাকাসে করে দেয় যেন মনে হয় রক্ত তা থেকে সরে গেছে। একই সময় দেহ স্থির হয়ে যায়। যদি একটা মুহূর্ত ভাবার সময় পাওয়া যায় যে কোথায় লুকানো যেতে পারে, তাহলে সম্ভবত সেটাই হয় উত্তম প্রতিক্রিয়া। মস্তিষ্কের কেন্দ্রে আবেগের যে বর্তনী, তার ট্রিগার টিপে হরমোনের বন্যা বয়ে দেয়, যাতে করে শরীর একটা সাধারণ সতর্কতা জারি করে, শরীরকে ধারালো করে এবং কাজের জন্য প্রস্তুত করে। হুমকির দিকে মনোযোগ নিবদ্ধ করে রাখে, কী ধরনের সাড়া দিতে হবে তা মূল্যায়ন করে। প্রধান জীবতত্ত্ব বিষয়ক পরিবর্তনের মধ্যে সুখানুভব হচ্ছে মস্তিষ্কের কেন্দ্রের বর্ধিত কর্মকাণ্ড, যেখানে নেতিবাচক অনুভূতি বাস করে এবং বর্ধিত সহজলভ্য শক্তির লালন পালন করে। তা শান্ত করে তোলে সেসব কিছুকে যেগুলো ঝামেলাপূর্ণ চিন্তার জন্ম দেয়। কিন্তু মনের শান্ত অবস্থা বজায় রাখতে শরীরবৃত্তীয় নির্দিষ্ট কোনো পরিবর্তন নেই, যা জীবতাত্ত্বিক বিপর্যস্ত আবেগের উত্তেজনা থেকে দেহকে দ্রুত উদ্ধার করতে পারে। এই আপেক্ষিক অবস্থা দেহকে একটা পরিপূর্ণ বিশ্রামের তাগিদ দেয়, যাতে করে শরীর হাতের কাজগুলো সুসম্পন্ন করতে এবং নানা রকম লক্ষ্যের দিকে সংগ্রাম করে এগিয়ে যেতে নিজেকে প্রস্তুত করতে পারে। ভালোবাসা, স্নেহপূর্ণ অনুভূতি, যৌন সংক্রান্ত পরিতৃপ্তি, এসব উত্তেজনা এবং সহানুভূতিশীলতার ফলাফল, যা শরীরবৃত্তীয় ধারার যুদ্ধ করো অথবা ওরো এর বিপরীত, যেটি ভয় এবং ক্রোধের সঙ্গে একত্রে সংহতি রেখে সচল থাকে। সহানুভূতিশীলতার উৎকৃষ্ট নিদর্শন হলো এটি বিনোদনমূলক প্রতিক্রিয়াকে উদ্দীপ্ত করে, যা সারা দেহ জুড়ে শান্তি এবং তৃপ্তির একটা অবস্থা তৈরি করে এবং সহযোগিতাকে সহজতর করে।
বিস্মিত হওয়ার কালে ভ্রু উত্তোলনের ফলে দৃষ্টি বিস্ফারিত হয় এবং অক্ষিপটে অধিক আলোপতিত হয়। এটি অপ্রত্যাশিত অনেক তথ্যকে দৃষ্টিগোচর করতে সহায়তা করে। এটার একটা নকশা আঁকা সহজ হয় যে ঠিক কী ঘটতে যাচ্ছে এবং কী ধরনের কার্যক্রম গ্রহণ করতে হবে। সারা পৃথিবী জুড়ে বিতৃষ্ণা প্রকাশের অভিব্যক্তি দেখতে একই রকম এবং সবারই কোনো কিছুর স্বাদ গন্ধ এরকম আর কোনো কিছুর ব্যাপারে বিরক্তি প্রকাশের ক্ষেত্রে সকলে একই বার্তা প্রেরণ করে থাকে। বিতৃষ্ণা প্রকাশের সময় মুখমণ্ডলের অভিব্যক্তি হলো উপরের ঠোঁট নাকের দিকে আকুচিত হয়, কুঁচকানো, নাক কিছুটা কুঁচকে যায়। ঠিক আদিম পদ্ধতিতে মানুষ যখন ক্ষতিকর বা পচে যাওয়া কোনো কিছুর গন্ধ শুকে নাক কুঁচকায়, ঠিক তেমনই বিষণ্ণতার প্রধান কাজ হলো গুরুত্বপূর্ণ কোনো ক্ষতি সমন্বয় করতে সাহায্য করা, যেমন নিকটতম কারো মৃত্যু অথবা বড় কোনো হতাশা। বিমর্ষতা বা দুঃখ ভারাক্রান্ত হওয়া জীবনের দৈনন্দিন কার্যক্রমে শক্তির ক্ষেত্রে একটা ভাটা এনে দেয়। বিশেষ করে আনন্দ বিনোদন এগুলো তখন থাকে না, জীবন একটা ভিন্ন ধারায় প্রবাহিত হতে থাকে। হতাশা বাসা বাঁধে, দেহ অভ্যন্তরে পরিপাক্রিয়া ধীর হয়ে যায়। এই অন্তর্মুখী প্রত্যাহার দুঃখ ভুলে যাওয়া এবং প্রত্যাহত আশাকে ফিরিয়ে আনার একটা সুযোগ করে দেয়। জীবনে এই ধরনের পরিণতির উপলব্ধি যেমন শক্তি ফিরিয়ে দেয়, তেমনি নতুন করে শুরু করার পরিকল্পনা করতে সাহায্য করে। এ ধরনের শক্তির ক্ষতি মনক্ষুণ্ণ অবস্থার ক্ষেত্রে শুভ হতে পারে এবং কোনো কিছু জয় করার শক্তি যোগাতে পারে। গোড়ার দিকের মানুষ এরূপ অবস্থায় গৃহমুখী হতো, যেখানে তারা অধিকতর নিরাপদ বোধ করত। আমাদের অভিজ্ঞতা এবং সংস্কৃতি দ্বারা কাজের প্রতি জীবতাত্ত্বিক এই প্রবণতা অধিকতরভাবে রূপায়িত হয়। নিকটতম ব্যক্তির মৃত্যুতে সর্বজনীনভাবেই শোক এবং বিষাদ প্রকাশ পায়। কিন্তু কিভাবে আমরা আমাদের শোক এবং বিষাদ প্রদর্শন করি, কিভাবে আবেগ প্রকাশ পাই, মূলত এটা হয় সংস্কৃতির ধারায়। আর এটা হয় নির্দিষ্ট কোনো ব্যক্তির বিপদে বা মৃত্যুতে যে ভালোবাসার কেউ একজন। বিবর্তনের দীর্ঘ সময়ব্যাপী যখন এই আবেগজনিত প্রতিক্রিয়াগুলো কঠিন পথ ধরে একটা কাঠামোতে দাঁড়াচ্ছিল, যা নির্দিষ্ট করেই ছিল একটা কঠিন বাস্তবতা এবং যারা ছিল মানুষের লিখিত ইতিহাসের সূচনা লগ্নের পর সবচেয়ে সহ্যকারী প্রজাতি। এটা ছিল সেই সময় যখন কিছু নবজাতক তাদের শৈশবের পথে এগিয়ে যাওয়ার লড়াই করেছিল এবং কিছু বয়স্ক 30 বছর অতিক্রম করার লড়াইয়ে ব্যস্ত, যখন শিকারীরা যে কোনো সময় আঘাত হানতে পারে। বন্যা খরার খেয়ালি খেলায় যখন ক্ষুধার্ত ও বাঁচার জন্য লড়াইয়ে টিকে থাকা মানুষের মধ্যে তফাৎ গড়ে তোলে। কিন্তু কৃষিকাজের পরিবর্তন এবং প্রাথমিক মনুষ্য সমাজ ব্যবস্থা বেঁচে থাকার লড়াইয়ে ব্যস্ত মানুষের মধ্যে একটা নাটকীয় পরিবর্তন ঘটে যায়। গত 10,000 বছর ধরে যখন একই অগ্রগতি সারা পৃথিবী জুড়ে গড়ে উঠেছিল, তখন মানুষের মধ্যে বিরাজমান হিংস্রতার যে পীড়ন তা নিয়ন্ত্রণের মাধ্যমে স্থিরভাবে লাঘব করা হয়েছিল। আমাদের আবেগ সংক্রান্ত প্রতিক্রিয়ায় ঠিক একই রকম চাপ তৈরি হয়েছিল, যেটা ছিল আমাদের টিকে থাকার ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান। এটা যতই হ্রাস পেয়েছিল, ততই আমাদের আবেগ সংক্রান্ত জীবনধারায় সাধিত হয়েছিল উৎকর্ষতা। আদিম যুগে যখন মানুষ বাঁচার জন্য ক্রোধের চূড়ান্ত মুহূর্তের প্রান্তে দাঁড়িয়ে কোনো একটা তীর ধনুক ব্যবহার করত, তখন এই আধুনিক যুগে হাতের নাগালে পাওয়া স্বয়ংক্রিয় অস্ত্র দ্বারা 13 বছর বয়সের অনেক বালকই প্রায়ই সর্বনাশা প্রতিক্রিয়া প্রদর্শন করে চলেছে। আমাদের মন দুটি। আমার এক বান্ধবী আমাকে তার তালাক হওয়া সম্পর্কে বলেছিল। সেটা ছিল একটা দুঃখময় বিচ্ছেদ। তার স্বামী কর্মক্ষেত্রে একটা কম বয়সী মহিলার প্রেমে পড়েছিল এবং হঠাৎ করে ঘোষণা দিয়ে বসছিল যে সে অন্য মহিলাটার সঙ্গে বসবাসের জন্য বাড়ি ত্যাগ করছে। 1 মাস ধরে বাড়ি, টাকা পয়সা, বাচ্চাদের হেফাজত ইত্যাদি নিয়ে তিক্ত ঝগড়াঝাটি চলেছিল। এখন কয়েক মাস পর সে বলছে যে তার স্বাধীনতা এখন তাকে টানছে। সে নিজের পায়ে দাঁড়িয়ে এখন সুখী। আমি স্রেফ তাকে নিয়ে আর একটুও ভাবি না, আমি সত্যি তাকে আর গণ্য করি না, সে বলল। কিন্তু যখন সে কথাগুলো বলছিল, তখন তার চোখ কান্নার জলে ভরে উঠেছিল। সেই জলে ভেজা চোখের মুহূর্তগুলো সহজেই অলক্ষ্যে উপেক্ষা করা যায়, কিন্তু একটা সহানুভূতিশীল উপলব্ধি হলো এটা যে কোনো একজন মহিলার জলে ভেজা চোখ এটাই বলে যে সে কষ্টের পাথার বেয়ে চলেছে। যদিও সে বিপরীতার্থক কথাই বলেছিল, তার চোখের জলের ভাষা এবং মুখের ভাষার মর্মার্থ হৃদয়ঙ্গম করলে আমরা 2 ধরনের অভিব্যক্তি দেখতে পাই। এক হলো আবেগঘন বিষাদ, মনের অভিনয়। 2 হলো যুক্তিসঙ্গত মনের বক্তব্য।
বাস্তব যৌক্তিক বোধ থেকে আমরা দু ধরনের মন দেখতে পাই, একটা যেটা চিন্তা করে, অন্য আরেকটা যেটা অনুভব করে। আমাদের মনোজাগতিক জীবন গঠনে এই দুটি মূলগত স্বতন্ত্র পরস্পরের উপর ক্রিয়াশীল। একটা হলো যুক্তিভিত্তিক মন, এটা উপলব্ধির একটা ধরন যার মাধ্যমে অধিকতর লক্ষণীয় সচেতনতার ব্যাপারে আমরা সজাগ হয়ে উঠি। আমরা চিন্তাশীল হই, তাকে লালন করি এবং প্রতিফলিত করি। এর পাশাপাশি আমাদের অন্য ধারার একটি অনুভূতি আছে যেটা আবেগপ্রবণ ও শক্তিশালী, যদিও কখনো কখনো এটা অযৌক্তিক, আর তাই এটা হলো আবেগজনিত মন। মানুষের আবেগ এবং যৌক্তিকতার যে বৈপরীত্য, তাই অন্তর এবং মাথার মধ্যে অনুমানগত পার্থক্য। অন্তর দিয়ে কোনো কিছু সঠিক হিসেবে জানা একটা ভিন্ন ধারার বিশ্বাস। যুক্তিগত মন দ্বারা চিন্তার চেয়েও তা যেন গভীর নিশ্চয়তার প্রতিফলন। যৌক্তিক ও আবেগজনিত মনের অনুভূতির উপর নিয়ন্ত্রণের একটা আনুপাতিক মাত্রা আছে। অনুভূতি যত তীব্র হবে, আবেগজনিত মন তত বেশি প্রভুত্ব করতে চাইবে এবং তখন যুক্তিগত মন তত বেশি অকার্যকর হয়ে পড়বে। এই দুই ধরনের মন, আবেগ সংক্রান্ত এবং যুক্তিগত, বেশিরভাগ ক্ষেত্রে একটা শক্ত ঐকতান বজায় রাখে এবং তাদের আলাদা আলাদা উপলব্ধির মাধ্যমে পৃথিবীতে আমাদের পথ প্রদর্শন করে। সাধারণত যুক্তিগত মন ও আবেগঘন মনের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে। আবেগ দিয়ে যা গ্রহণ করা হয়, যুক্তিগত মন তা পরিশোধন করে, কখনো কখনো তা গ্রহণ করতে নিষেধ করে। এখনও আবেগ সংক্রান্ত এবং যুক্তিগত মনধারা স্বায়ত্তশাসিত অনুষদে অবস্থান করছে। প্রত্যেকের কাজ আমরা স্বতন্ত্রভাবে প্রতিফলিত হতে দেখি, কিন্তু তাদের পরস্পর সংযুক্তি সার্কিট হলো মস্তিষ্ক। অনেক সময় বা বেশিরভাগ সময়ই এই দুই ধরনের মন সুন্দরভাবে একে অপরকে সহযোগিতা করতে থাকে। চিন্তার জন্য অনুভূতি খুব জরুরি, অনুভূতির জন্য প্রয়োজন চিন্তা, কিন্তু আসক্তি যখন ভারসাম্যের কিনারে ঢেউয়ের দোলা দেয়, আবেগ সংক্রান্ত মনই তখন তাকে নিয়ন্ত্রণ করে, আর যুক্তিগত মন তখন ভেসে যায় প্লাবনে। মস্তিষ্ক কিভাবে বৃদ্ধি পেয়েছিল? চিন্তাশীল মনের উপর আবেগের দৃঢ় অবস্থান হলো এর সবচেয়ে ভালো উপলব্ধি, এবং মস্তিষ্ক কিভাবে অভিব্যক্তি প্রকাশে সাড়া দেয় তা বিবেচনায় আনলে আমরা দেখতে পাই কেন যুদ্ধের সময় অনুভূতি এবং যুক্তি ইচ্ছাকৃতভাবে প্রকাশ পায়। মানুষের মস্তিষ্ক, যেটা প্রায় 3 পাউন্ড বা তারও বেশি কোষ এবং স্নায়বিক রস দ্বারা গঠিত এবং যা বিবর্তন ধারায় আমাদের নিকটতম প্রজাতি বনমানুষের মস্তিষ্কের 3 গুণ বড়, হাজার বছরের বিবর্তন ধারায় মস্তিষ্ক একেবারে উল্টো ধারায় গড়ে উঠেছে। এর কেন্দ্রস্থলে আদিমকালের নিম্নস্তর থেকে উন্নতির ধারায় সর্বোচ্চ পর্যায়ের উৎকর্ষ সাধন করেছে। মস্তিষ্কের একেবারে আদিম অংশটা সব প্রজাতির মধ্যেই ভাগ হয়ে গেছে, যেখানে কমপক্ষে কিছু স্নায়ুতন্ত্র রয়েছে যেটা মস্তিষ্কের উপরিভাগ খুলি দ্বারা আবৃত থাকে। এই আদিম মস্তিষ্ক শরীরবৃত্তীয় মৌলিক কাজগুলোকে পরিচালিত করে, যেমন শ্বাসক্রিয়া, পরিপাকক্রিয়া, একইভাবে প্রতিক্রিয়া দেখানো এবং চলাফেরা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের আদিম অংশটা বলতে পারে না যে চিন্তা করো বা শেখো, বরং এটাতে পূর্ব থেকেই কিছু নির্দেশনা সন্নিবেশিত থাকে যা দেহকে সচল রাখে এবং টিকে থাকা নিশ্চিত করতে যেভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত তা দেখায়। সরীসৃপ প্রাণীর যুগে এই মস্তিষ্কই সর্বোচ্চ আধিপত্য বিস্তার করেছিল। যেমন এরকম ছবি আমরা দেখি যে একটি সাপ কোনো একটা আক্রমণ থেকে বাঁচতে নিজেকে ফোঁস শব্দ করে সংকেত দিচ্ছে। অতি আদিমূল থেকে মস্তিষ্ক কাঠামো আবেগ সংক্রান্ত কেন্দ্র অঙ্কিত করেছিল। বিবর্তনের হাজার বছর পরে সেই আবেগ সংক্রান্ত ক্ষেত্র থেকে চিন্তাশীল মস্তিষ্কের উৎপত্তি হয়। প্রকৃত ঘটনাটা হলো আবেগ প্রকাশের মধ্য দিয়ে চিন্তাশীল মস্তিষ্কের জন্ম হয়েছিল, যেটা চিন্তা এবং অনুভূতির মধ্যে আন্তঃসম্পর্কের ফল। একটা যুক্তিগত মস্তিষ্কের বহু পূর্ব থেকেই একটা আবেগ সংক্রান্ত মস্তিষ্কের অস্তিত্ব ছিল। আমাদের আবেগ সংক্রান্ত জীবনের প্রাচীন যে মূল, তা হলো ঘ্রাণশক্তির জ্ঞান। প্রতিটি জীবন্ত পদার্থের মধ্যে এটি পুষ্টিকর বা বিষাক্ত তা চিহ্নিত করা, যৌনসঙ্গী নির্বাচন করা, প্রাণী শিকার করা ইত্যাদির ক্ষেত্রে ঘ্রাণশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, কারণ এসব কিছুর একটা স্বতন্ত্র গন্ধ বাতাস বয়ে আনত। সেই আদিমকালে বেঁচে থাকার সর্বোচ্চ জ্ঞান শক্তি ছিল গন্ধ নেওয়ার শক্তি। আদিকালে ঘ্রাণেন্দ্রিয় আবেগের সঙ্গে একীভূত করে বিবর্তনের শুরু।
অবশেষে তা বৃহৎ আকারে বৃদ্ধি পেয়ে মস্তিষ্কের মূল কাঠামোকে পরিবেষ্টন করে রাখে। এর প্রাথমিক পর্যায়ে ঘ্রাণেন্দ্রিয়র কেন্দ্র ছোট পাতলা আস্তর দ্বারা গ্রথিত থাকে। এই ঘ্রাণেন্দ্রিয় গন্ধ গ্রহণ করে এবং তা বিশ্লেষণ করে। গন্ধে কি আছে কোষের একটা স্তর তা গ্রহণ করে এবং সংশ্লিষ্ট কতগুলো ভাগ তা শ্রেণীভুক্ত করে, যেমন কোনো বস্তু ভক্ষণজন্য বা বিষাক্ত, শত্রু বা মিত্র, যৌন সংক্রান্ত ইত্যাদি। এরপর একটা দ্বিতীয় স্তরের কোষ একটা আত্মবোচক বার্তা পাঠিয়ে দেয় স্নায়ুতন্ত্রে। সেই বার্তা স্নায়ুতন্ত্রে এ সংকেত পাঠিয়ে দেয় দেহকে এখন কি করতে হবে, কামড়াতে হবে না থুতু ফেলতে হবে, এগিয়ে আসতে হবে নাকি পালাতে হবে, নাকি তাড়া করতে হবে। প্রথম স্তন্যপায়ী প্রাণীর আগমনের সঙ্গে সঙ্গে আবেগ সংক্রান্ত মস্তিষ্কের মূল স্তরটির আগমন ঘটে। এটা মস্তিষ্কের মূল কাঠামোর চারদিকে ঘিরে থাকে, কারণ এই অংশটা হচ্ছে মস্তিষ্কের বলয় এবং মূল কাঠামোর সীমানা। স্নায়ুতন্ত্রের এই নতুন অঞ্চলে যথাযথভাবে যুক্ত হয়েছে আবেগ। এটাকে পরিমার্জন করে গঠিত হয়েছে দুটি শক্তিশালী অস্ত্র। এর একটি হলো শিখন, অপরটি হলো স্মরণ। মস্তিষ্ক সংক্রান্ত এই বৈপ্লবিক অগ্রসরতা প্রাণীকে দিয়েছে বেঁচে থাকার জন্য বিকল্প খোঁজার অধিকতর দক্ষতা এবং সাড়া দেওয়ার জন্য দিয়েছে সুন্দর সুর, যেটা চাহিদা পরিবর্তনের জন্য খাপ খাওয়ানোর চেয়ে বরং স্বয়ংক্রিয়ভাবে অপরিবর্তনীয় প্রতিক্রিয়া প্রদর্শনে সক্ষম। যদি কোনো খাবার খাওয়ার পর তা অসুস্থতার কারণ হয়, তবে পরবর্তী সময়ে তা এড়িয়ে যাওয়ার ক্ষমতা। কোন খাবারটি খাওয়া যাবে বা কোনটি ফেলে দিতে হবে এটা জেনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখনও নির্ধারিত হয় গন্ধ সুখে। বর্তমান গন্ধকে পূর্বের গন্ধের সঙ্গে তুলনা করে ভালো বা মন্দের পার্থক্য নির্ধারণ করা হয়। প্রায় 10 কোটি বছর পূর্বে একটা স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক খুব দ্রুতভাবে বৃদ্ধি পায়। দুটি পাতলা বহিরাবরণের আস্তর তার ভিতরের উপরিভাগে তা স্তূপ হতে থাকে সেই অঞ্চলে যেখানে চিন্তার নকশা আঁকা থাকে এবং অনুভূতি কি তা হৃদয়ঙ্গম করার ক্ষমতা লুকায়িত থাকে। এই মস্তিষ্ক চলাফেরাকেও সমশ্রেণীভুক্ত করে। মস্তিষ্ক কোষের অনেক নতুন স্তর গড়ে ওঠে। আদি মস্তিষ্কের দুটি স্তরের পরিবর্তে মস্তিষ্কের এই নতুন স্তর অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধিমত্তা গড়ে তোলে। বিবর্তন ধারা নতুন মস্তিষ্ক স্তরটির মেধাগত বিচক্ষণতাকে শানিত করে এবং কোনো সন্দেহ নেই যে এ সময় দেহগত বিশাল অগ্রগতি সাধিত হয়, যা প্রাণীটিকে বৈরী পরিবেশে টিকে থাকতে সক্ষম করে তোলে। এবং এটা অধিকতর সম্ভাব্য হয়ে ওঠে যে জন্মগতির ধারায় প্রজন্ম থেকে প্রজন্মে জিনগত প্রবহমানতাই একই ধরনের স্নায়ুতান্ত্রিক সার্কিট বা তথা বর্তনী ধারণ করে। ঊর্ধ্বতন প্রান্তে নতুন স্নায়ুতান্ত্রিক মেধাগত সহজাত ক্ষমতার ফলে দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং অনন্য মানসিক ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়। এছাড়া শিল্প, সংস্কৃতি, সভ্যতা সবকিছুই এই নতুন স্নায়ুতান্ত্রিক মস্তিষ্কের ফল। মস্তিষ্কের এই নতুন সংস্করণ আবেগ সংক্রান্ত জীবনে নতুন মাত্রা যোগ করে। ভালোবাসা গ্রহণ করা বা প্রদান করা, আনন্দ উপভোগ এবং যৌন সংক্রান্ত ইচ্ছা প্রকাশ করা ইত্যাদির ক্ষেত্রে আবেগকে জাগিয়ে দেয় মস্তিষ্ক, আর দেহগত কাঠামো তাতে অনুভূতি সৃষ্টি করে। এটি শিশুর মধ্যে মমতার বন্ধন সৃষ্টি করতে বিশেষ ভূমিকা রাখে, যা পারিবারিক এককের মূল ভিত্তি। এবং এটি সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একটা দীর্ঘস্থায়ী বোধ বা তাগিদ বাবা মায়ের অন্তরে জাগ্রত করে, যা মানব সভ্যতার উন্নয়নকে সম্ভব করে তোলে। অন্যান্য প্রজাতির প্রাণী যেমন সরীসৃপের ক্ষেত্রে স্নায়ুতান্ত্রিক মস্তিষ্কের এই বিকাশটি সেভাবে অগ্রগতি লাভ করেনি, ফলে মাতৃত্ব বা পিতৃত্ব বোধের অভাবে তাদের নতুন প্রজন্মের টিকে থাকাটা অনেকটাই প্রকৃতি প্রদত্ত পরিবেশ নির্ভর। কিন্তু মনুষ্য সমাজে সন্তান এবং বাবা মায়ের মধ্যে সংরক্ষণশীল বন্ধনের যে বোধ, তা শিশুদের দীর্ঘ শৈশবকালের দৌড়ে টিকে থেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে এবং সে সময় অবিরামভাবে তাদের মস্তিষ্কগত উন্নয়ন সাধিত হয়। যদি আমরা জাতিগত মাপকাঠিতে সরীসৃপ থেকে ক্ষুদ্র বানর পর্যন্ত অগ্রসর হই, তাহলে দেখব তা সম্পূর্ণ মস্তিষ্কের ক্রমবর্ধমান ধারায় বিবর্তিত হয়েছে এবং তা জ্যামিতিক হারে মস্তিষ্কের আন্তঃবর্তনীর সংযোগেরও স্থান ঘটিয়েছে। এই সংযোগ যত বৃদ্ধি পেয়েছে, মস্তিষ্কে সাড়া দেওয়ার সক্ষমতা তত বৃদ্ধি পেয়েছে, আমাদের দেহগত এবং আবেগ সংক্রান্ত অনুভূতিকে শানিত করেছে।
আদিম মানুষের মস্তিষ্কে অন্যান্য প্রজাতি অপেক্ষা অধিকতর মস্তিষ্ক কোষ গঠিত হয়েছিল এবং তা অতিমাত্রায় মানবিক বোধ সৃষ্টি করেছিল, যার কারণে আমরা অনেক বেশি আবেগতাড়িত হই এবং প্রতিক্রিয়া প্রদর্শন করি এবং অধিকতর প্রতিক্রিয়ায় অতি সূক্ষ্ম তারতম্যকে তুলে ধরতে পারি। যেমন যখন কোনো খরগোশ বা ছোট আকারের বানর ভয় পায়, তখন এগুলোর প্রতিক্রিয়া ব্যক্ত হয় একটা সীমিত পরিসরে, কিন্তু একটা মানুষের ক্ষেত্রে বৃহত্তম মস্তিষ্কের স্নায়ুতন্ত্র অতি দ্রুততার গতিতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে। এর মধ্যে সামাজিক প্রক্রিয়াটি হলো অধিকতর জটিল। এখানে নমনীয়তা অতীব জরুরি এবং আমাদের এই জটিল সামাজিক প্রক্রিয়ার মতো জীবজগতে আর কোনো জটিল সামাজিক প্রক্রিয়া নেই। কিন্তু মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের এই উচ্চমাত্রার কেন্দ্র আমাদের আবেগজনিত জীবনের সব পর্যায়কে নিয়ন্ত্রণ করতে পারে না। হৃদয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে, বিশেষ করে আবেগজনিত সংকটের মুহূর্তে, প্রত্যঙ্গগত প্রক্রিয়ায় তারা থেমে যাওয়ার সংকেত পাঠাতে পারে, কারণ মস্তিষ্কের কেন্দ্রস্থলের অনেকগুলো কোষ অঙ্কুরিত হয় বর্ধিত প্রত্যঙ্গগত অঞ্চলের দিকে পরিচালিত হয়ে। এই অবস্থায় আবেগ সংশ্লিষ্ট মস্তিষ্ক স্নায়ুতন্ত্র নির্মাণ কৌশলে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মস্তিষ্কের নতুন কোষ যখন মূল থেকে বেড়ে ওঠে, তখন তা আবেগ সংশ্লিষ্ট অঞ্চলে অগণিত সংখ্যায় স্নায়ুতন্ত্রের সব অংশের সঙ্গে যুক্ত হয়। এটা আবেগ সংশ্লিষ্ট মস্তিষ্কের কেন্দ্রস্থলে অপরিমেয় শক্তির সঞ্চার করে, যা মস্তিষ্কের কেন্দ্র সহ অবশিষ্ট অংশকে চিন্তা করার জন্য প্রভাবিত করে। একটা আবেগঘন ছিনতাইয়ের ঘটনা ব্যবচ্ছেদ। জীবন তাদের কাছে মজাদার যারা চিন্তা করে এবং তাদের কাছে যন্ত্রণার যারা অনুভব করে। হোরেস ওয়ালপল। এটা ছিল 1963 সালের আগস্ট মাসের একটা উষ্ণতর বিকাল। এটা সেই একই দিন যেদিন মার্টিন লুথার কিং জুনিয়র ওয়াশিংটনে অসামরিক ব্যক্তিদের অধিকার আদায়ের জনসমাবেশে তার সেই বিখ্যাত ভাষণ দিয়েছিলেন, আমার একটি স্বপ্ন আছে। ওই দিন একজন পাকা শিথিল চোর, রিচার্ড রবেলস, 3 বছরের সাজা খেটে জেল থেকে মুক্তি লাভ করে বের হয়ে আসেন, যিনি হিরোইনের মতো নেশায় আসক্ত হয়ে নেশার টাকা জোগানোর জন্য চুরি করতেন। তিনি অন্যায় করা ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তার ভীষণভাবে টাকার প্রয়োজন ছিল, কারণ তার 3 বছর বয়সের একটা মেয়ে এবং বান্ধবী ছিল। সেদিন তিনি যে বাসায় চুরি করতে গিয়েছিলেন সেটা ছিল 2 জন তরুণ বয়সী মহিলার বাসা। তাদের একজন ছিলেন 21 বছর বয়সী জানিস ওয়ালি, যিনি নিউজ উইক পত্রিকার একজন গবেষক ছিলেন, আর অন্যজন ছিলেন 23 বছর বয়সী এমিলি হপার্ট, যিনি একজন এ গ্রেডের স্কুল শিক্ষিকা ছিলেন। রবেলস ওই বাসাটিতে শীত কেটে চুরি করতে চেয়েছিলেন, এটা ভেবে যে সে বাসায় কেউ থাকে না। কিন্তু রবেলস যখন শীত কেটে ভেতরে ঢুকেছিলেন, তখন ওয়ালি বাসায় ছিলেন। ছুরি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে রবেলস তাকে বেঁধে ফেলেন। যখন তিনি ওই বাসা থেকে বের হয়ে আসতে উদ্যত হন, তখনই হপার্ট বাসায় এসে পড়েন। তার পালিয়ে আসাটাকে নির্বিঘ্ন করতে তিনি রবেলস হপার্টকেও বেঁধে ফেলতে শুরু করেন। রবেলস এই গল্পটি অনেক বছর পরে করেছিলেন। যখন তিনি হপার্টকে বাঁধতেছিলেন, তখন জানিস ওয়ালি তাকে সতর্ক করে বলেছিল যে তিনি তাকে, অর্থাৎ রবেলসকে, এই অন্যায় কাজ করে যেতে দেবেন না। তিনি তাকে চিনে রাখবেন এবং তাকে ধরার জন্য পুলিশকে অবগত করাবেন। রবেলস, যিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এটাই হবে তার শেষ চুরি করা, তিনি এটা শুনে ত্রস্ত হয়ে উঠলেন, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। ক্ষিপ্র গতিতে একটা সোডা পানির বোতল হাতে তুলে নিলেন, ভীষণভাবে 2 জন মহিলাকেই আঘাত করতে লাগলেন। যতক্ষণ না তারা অচেতন হয়ে পড়ল, আঘাত করে গেলেন। ক্রোধে ভয়ে উন্মত্ত হয়ে তিনি রান্নাঘরের একটা বটি দিয়ে মহিলা 2 জনকে উপর্যুপরি আঘাত করতে লাগলেন। আজ 25 বছর পর সেদিনের কথা মনে পড়ে রবেলস খুব কান্নাকাটি করলেন। বললেন, আমার সেদিন মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। আজকের এই দিনে এসে সেদিনের কয়েক মিনিটের উন্মত্ততার জন্য পরিতাপের আগুনে পড়বার তার রয়েছে অনেক বেশি সময়। এই লেখাটি যখন লিখছি তখনও তিনি জেলেই রয়েছেন। আজ 3 দশক পরও যিনি সবার কাছে পেশাদার নারী খুনি নামে পরিচিত। এ ধরনের আবেগজনিত উন্মত্ততা স্নায়ুতান্ত্রিক হ্যাজেকের নামান্তরণ। ওই মুহূর্তগুলো প্রত্যঙ্গগত মস্তিষ্কের কেন্দ্রে একটা জরুরি সংকেত পাঠায় এবং মস্তিষ্কের অবশিষ্ট অংশগুলোকে কার্য সম্পাদনে উদ্দীপ্ত করে তোলে। সেই জটিল মুহূর্তের প্রতিক্রিয়ায় বিবেচনাবোধ ছিনতাই হয়ে যায়। চিন্তাশীল মস্তিষ্ক তখন ক্ষণিকের একটু আলোর ঝলকের মতো আভাস দিয়ে যায় যে কী ঘটতে চলেছে, যদি এটা ভালো ধারণাও হয়।
এ ধরনের বিবেচনাবোধ ছিনতাইয়ের উল্লেখযোগ্য বিষয়টি হলো যে একসময় ওই মুহূর্তটা পার হয়ে যায়, ক্রোধে উন্মত্ত হয়ে হারিয়ে যাওয়া চেতনা ফিরে আসে এবং এই বোধ ফিরে আসে যে ভয়ঙ্কর কিছু মাথায় ভর করেছিল। কোনো সন্দেহ নেই এ ধরনের চেতনা ছিনতাইয়ের ফলে পাশবিক ঘটনার সৃষ্টি হয়। যেমন ওই তরুণীদের হত্যা করবার নিষ্ঠুর প্রবৃত্তি মাথাচড়া দিয়ে উঠেছিল রবেলসের মেজাজে। এটা হয়তো কম সর্বনাশ রূপে আসে, কিন্তু অপরিহার্যভাবে এর তীব্রতা বৃদ্ধি পায় এবং পরিচ্ছন্নভাবেই আমাদের ক্ষেত্রে এগুলোর পুনরাবৃত্তি ঘটে। একবার পেছনে ফিরে চিন্তা করুন, যখন শেষবার আপনি আপনার বিবেচনাবোধকে হারিয়েছিলেন, কারো উপর ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, যেমন আপনার স্ত্রী বা স্বামীর উপর কিংবা সন্তানদের উপর অথবা অন্য কোনো গাড়ি চালকের উপর, এবং পরবর্তী সময়ে আপনার বোধোদয় হয়েছিল যে এরকম ঘটনা আপনি কখনোই ঘটাতে চাননি। চেতনা ছিনতাইয়ের এসব সম্ভাব্য ঘটনার উৎপত্তি মূলত স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণে পতঙ্গগত মস্তিষ্কের কেন্দ্র থেকে। প্রতঙ্গগত সব ছিনতাই বা নিয়ন্ত্রণহীনতাই পীড়াদায়ক নয়। যখন কোনো কৌতুক শুনে বা দেখে কেউ উচ্চ শব্দে হেসে ওঠে, সেটা তার প্রতঙ্গগত প্রতিক্রিয়া। এটা তীব্র আনন্দ প্রকাশের সময়ও কাজ করে। যেমন ড্যান জেনসেন অনেকগুলো হৃদয় ভাঙ্গা ব্যর্থতার পর 1994 সালে নরওয়ের শীতকালীন অলিম্পিকে 1000 মিটার স্কেটিংয়ে যখন স্বর্ণপদক জয় করলেন, তখন তার স্ত্রী আনন্দ উত্তেজনার আতিশয্যে এমন অবস্থায় পতিত হয়েছিলেন যে তাকে জরুরি ভিত্তিতে চিকিৎসকের কাছে নিতে হয়েছিল। মস্তক আবেগের অবস্থান স্থল। মস্তিষ্কের গভীরে বাদাম সদৃশ্য একগুচ্ছ বস্তু, যা মস্তিষ্ক কাঠামোর সঙ্গে আন্তঃসংযোগের মাধ্যমে প্রতঙ্গগত বলয়ের তলদেশে অবস্থান করে। দুই ধরনের অ্যামিগডালা তথা বাদাম সদৃশ্য বস্তু রয়েছে। মাথার সম্মুখভাগে মস্তিষ্কের দুই পাশে এ দুটির অবস্থান। মনুষ্য অ্যামিগডালা বিবর্তনপূর্ব আমাদের নিকটতম বানর প্রজাতির যে কোনো প্রাণীর অ্যামিগডালা অপেক্ষা বৃহত্তর। দ্য হিপোক্যাম্পাস তথা এক ধরনের দীর্ঘ ষোলশিরা, যা মস্তিষ্ক কোষের পাশে অবস্থান করে। আবেগ, চিন্তা, স্মৃতি ইত্যাদি প্রকাশ্যে স্বয়ংক্রিয়ভাবে স্নায়ুতন্ত্রের সঙ্গে একীভূত হয়ে কাজ করে এবং অ্যামিগডালা ছিল আদিম মানুষের নাসিকাগত মস্তিষ্কের প্রধান অংশ, যেটা বিবর্তনের মাধ্যমে মস্তিষ্কের শিক্ষণ এবং স্মরণশক্তির ধারণ এ দুটিকে অধিকতর কার্যকরী গড়ে তোলে। এক্ষেত্রে অ্যামিগডালা আবেগ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞের ভূমিকা পালন করে। যদি অ্যামিগডালা মস্তিষ্কের অবশিষ্ট অংশ হতেও কাজ করে, তবে কাজের ক্ষেত্রে আবেগের গুরুত্ব পরিমাপের যে অক্ষমতা তা লক্ষণীয় হয়ে ওঠে। এটাকে কখনো কখনো আবেগ সংক্রান্ত অন্ধত্ব বলা হয়। আবেগ সংক্রান্ত প্রভাবের অনুপস্থিতির ফলে বাধা প্রদানের যে ক্ষমতা তা লোপ পায়। একজন তরুণ ব্যক্তি যার অ্যামিগডালা অপারেশনের মাধ্যমে ফেলে দেওয়া হয়েছিল, সে সম্পূর্ণরূপে মানুষের প্রতি উদাসীন হয়ে পড়েছিল এবং কোনো মানুষের সঙ্গে কোনোরূপ যোগাযোগ না রেখে নিঃসঙ্গ জীবন বেছে নিয়েছিল। যখন সে সম্পূর্ণরূপে কথোপকথনে সমর্থ হলো, তখন সে আর তার ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় স্বজন অথবা এমনকি তার মাকেও সে চিনতে পারছিল না। তার এই উদাসীন আচরণ তাদের সবাইকে আহত করেছিল। অ্যামিগডালা ব্যতীত সে একজন অনুভূতিশূন্য মানুষে পরিণত হয়েছিল, এমনকি অনুভূতি সম্পর্কেও তার কোনো বোধ ছিল না। দ্য অ্যামিগডালা আবেগ সংক্রান্ত স্মৃতির ভান্ডার বলে পরিগণিত হয় এবং এই কারণে এটা এত গুরুত্বপূর্ণ যে অ্যামিগডালা ব্যতীত ব্যক্তিবিশেষের জীবনবোধ ছিনতাই হয়ে যাওয়ার নামান্তর। স্নেহ, মমতা, ভালোবাসার অধিকাংশই এই অ্যামিগডালার সঙ্গে আবদ্ধ। সব আবেগ এর উপরই নির্ভর করে। যেসব প্রাণীর অ্যামিগডালা অপসারণ করা হয়েছে অথবা ক্রোধ ও ভয়ের বোধ যার মধ্যে নেই, সে প্রতিযোগিতা করা বা সহযোগিতা করার জন্য নিজেকে চালিত করার যে ক্ষমতা তা হারিয়ে ফেলে এবং সমাজে তার যে অবস্থান সে সম্পর্কে তার কোনো জ্ঞান থাকে না। তার আবেগ ভোঁতা হয়ে যায় বা সে আবেগশূন্য হয়ে পড়ে। চোখের জল হলো দুঃখ ব্যথা প্রকাশের ক্ষেত্রে মানুষের একটি অনুপম সংকেত, কিন্তু অ্যামিগডালা ব্যতীত দুঃখ প্রকাশের যথার্থ কোনোরূপ কান্না নেই, চোখের জল নেই। জোসেফ লিডিউ, যিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নিউরাল সায়েন্সের একজন স্নায়ুবিজ্ঞানী, তিনি সর্বপ্রথম আবেগজনিত মস্তিষ্কে অ্যামিগডালার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। লিডিউ স্নায়ুবিজ্ঞান উদ্ভাবনের ক্ষেত্রে একজন নতুন অংশীদার, যিনি এক্ষেত্রে একটা উদ্ভাবনী প্রক্রিয়া এবং প্রযুক্তি গড়ে তুলেছিলেন যা পূর্বের অজানা স্তরকে স্পষ্ট করে সামনে টেনে এনেছিল, যাতে মস্তিষ্ক কিভাবে কাজ করে তার বিস্তারিত বর্ণনা তিনি দিয়েছিলেন এবং এতে করে
মস্তিষ্কের লুকায়িত রহস্য উন্মোচিত হয়েছিল, যা পূর্বের বিজ্ঞানীদের কাছে অবিদ্য ছিল। তার আবিষ্কৃত আবেগ সংক্রান্ত মস্তিষ্কের যে বর্তনী, তা বহুদিনের প্রত্যঙ্গগত পদ্ধতি সম্পর্কে মানুষের যে ধারণা তাকে বদলে দিয়েছিল, এবং তিনি দেখিয়েছিলেন প্রতিটি কাজের ক্ষেত্রে এবং প্রত্যঙ্গগত কাঠামোতে নানা রকম ভূমিকা পালনের কেন্দ্রে রয়েছে অ্যামিগডালা। লিডিও গবেষণা করেছেন, ব্যাখ্যা করেছেন যে আমরা যা করি এবং এমনকি আমাদের চিন্তাশীল মস্তিষ্ক যা চিন্তা করে তাকে নিয়ন্ত্রণ করে অ্যামিগডালা। আমরা যা দেখি, অর্থাৎ অ্যামিগডালা যা করে এবং মস্তিষ্কের অন্যান্য স্তরের সঙ্গে যে পারস্পরিক ক্রিয়া, তাই আবেগজনিত মেধার হৃৎপিণ্ড। স্নায়ুতান্ত্রিক উচোট তার মাটিতে পাতা তারের ফাঁদ। আবেগের ক্ষমতা বোঝার সবচেয়ে মজাদার বিষয়টি হলো আমাদের মানসিক জীবনের আবেগঘন মুহূর্তগুলো, যেগুলো পরবর্তী সময়ে আমাদের পরিতাপের কারণ হয়। একদিন আবেগের ধুলোগুলো স্থির হয়, প্রশ্ন জাগে কিভাবে আমরা এত অযৌক্তিক হলাম। একটা উদাহরণ দেওয়া যাক। একজন তরুণ বয়সী মহিলা 2 ঘন্টা গাড়ি চালিয়ে বোস্টন শহরে এলো তার বন্ধুর সঙ্গে দুপুরে খাবার খেতে এবং সময় কাটাতে। খাবারের সময় তার বন্ধু তাকে একটা দুর্লভ শিল্পকর্মের মুদ্রিত ছবি উপহার দিল, যেটা সে স্পেন থেকে এনেছিল। উপহার পেয়ে সে খুবই খুশি হলো, কিন্তু তার এই আনন্দ উচ্ছ্বাস বেশিক্ষণ থাকলো না। কারণ যখন সে তার বন্ধুকে সেদিনের দুপুরের শোতে তার সঙ্গে একটা সিনেমা দেখার প্রস্তাব দিল, তখন তার বন্ধুটি তা প্রত্যাখ্যান করলো এই বলে যে তার সফটবল খেলার অনুশীলন করতে হবে, কাজেই তার হাতে সিনেমা দেখার মতো সময় নেই। ভীষণ কষ্ট আর সংশয় নিয়ে তরুণীটি ক্যাফে ত্যাগ করলো। দুঃখে তার চোখে জল এসে গেল। সে ঘৃণা ভরে বন্ধুর দেওয়া উপহারটি একটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। 1 মাস পর যখন ওই ঘটনার কথা তার মনে পড়ল, তখন সে খুব অনুতাপ করলো। তার বন্ধু তাকে অবহেলা করেছে এই কারণে নয়, বরং সে সুন্দর শিল্পকর্মের উপহারটি ডাস্টবিনে ফেলে দিয়েছিল সেই কারণে। এটা হলো ঠিক এরকম মুহূর্ত যখন ঘৃণার অনুভূতি মাথাচড়া দিয়ে ওঠে, তখন যুক্তি তিরোহিত হয়, আর এভাবে অ্যামিগডালার নতুন ভূমিকা আবিষ্কৃত হয়। অনুভূতি হতে আসা সংকেত অ্যামিগডালাকে প্রতিটি সমস্যার অভিজ্ঞতা নির্ণয় করতে সমর্থন যোগায়। এটি অ্যামিগডালাকে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে শক্তিশালী অবস্থান দিয়েছে। ঠিক এরকম এটা মনস্তাত্ত্বিক প্রহরী যে কোনো পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম, কিন্তু মাথায় এক ধরনের প্রশ্ন ঘুরপাক খায়, যেটা খুব আদিম। এমন কিছু কি আছে যা আমি ঘৃণা করি, যেটা আমাকে আঘাত করে? এমন কিছু কি আছে যাকে আমি ভয় পাই? যদি উত্তরটা সম্পূর্ণরূপে হ্যাঁসূচক হয়, তাহলে অ্যামিগডালা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখায় এবং স্নায়ুতন্ত্রের উচট তারের মাধ্যমে মস্তিষ্কের সকল অংশে বার্তা পাঠায় যে অনুভূতি সংকটে পড়েছে। যখন কোনো সতর্ক সংকেত বেজে ওঠে এবং ভয়ের কথা বলে, তখন অ্যামিগডালা জরুরিভাবে মস্তিষ্কের প্রধান অংশে বার্তা পাঠায়। এটা দেহের গোপন প্রতিরোধক ক্ষমতাকে জাগিয়ে তোলে, যা নড়াচড়া করবার জন্য দেহকে সচল করে তোলে এবং হৃৎপিণ্ডের কার্যকারিতাকেও সক্রিয় করে তোলে। পেশি এবং অন্যান্য প্রত্যঙ্গ উদ্দীপ্ত হয়ে ওঠে। অ্যামিগডালা থেকে একটা অতিরিক্ত সতর্কবার্তা মস্তিষ্ক কাঠামোতে পৌঁছায়। তখন মুখমণ্ডলে একটা ভয়ের ভাব ফুটে ওঠে, হৃদকম্পন বেড়ে যায়, রক্তচাপ ঊর্ধ্বমুখী হয়, ভয়ের যে উৎস মনোযোগ তার দিকে চলে যায় এবং পেশিগুলোকে যথার্থ প্রতিক্রিয়া প্রকাশের জন্য প্রস্তুত করে তোলে। এগুলো মূলত সমশ্রেণীভুক্ত তন্ত্রের সুবিন্যাস, যা অ্যামিগডালা পরিবর্তনের মাধ্যমে সুসমন্বিত করে তোলে, যাতে করে মস্তিষ্কের সমস্ত অংশটাকে নিয়ন্ত্রণ করতে অথবা অধিকারে রাখতে পারে। দ্য অ্যামিগডালা এর বিস্তৃত বুনন বা জাল স্নায়ুতন্ত্রকে এর সঙ্গে যুক্ত করে এবং যে কোনো আবেগ সংক্রান্ত জরুরি অবস্থার সময় এটাকে নিয়ন্ত্রণ করে এবং যুক্তিগত মানসহ মস্তিষ্কের অন্যান্য অংশগুলোকে চালিত করে। আবেগ সংক্রান্ত প্রহরী। আমার এক বন্ধু গল্প করেছিল যে সে একদিন একটা খালের পাড়ের ক্যাফেতে নাস্তা করতে গিয়েছিল। সে পায়চারি করার জন্য পাথরের সিঁড়ি বেয়ে নিচে খালের দিকে নামছিল। হঠাৎ সে দেখতে পেল একটি মেয়ে এক দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছে। তার মুখমণ্ডল ভয়ে বরফের মতো জমাট বেঁধে আছে। মেয়েটির ভয়ের কারণটা জানবার আগেই সে তার কোট টাই পরা অবস্থায় পানিতে ঝাঁপিয়ে পড়ল। শুধু পানিতে থাকা অবস্থায় সে একবার উপলব্ধি করল যে মেয়েটি পানিতে পড়ে যাওয়া একটা শিশুর দিকে তাকিয়ে এমন হতবিহ্বল হয়ে পড়েছিল। সে শিশুটিকে সে পানি থেকে উদ্ধার করতে পেরেছিল।
কোনো কিছু জানার আগে পানিতে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে কোন বিষয়টা তাকে তাড়িত করেছিল? কেন সে ঝাঁপিয়ে পড়েছিল? উত্তরটা হলো খুব সম্ভবত তার অ্যামিগডেলাই তার কারণ। এটাই তাকে উদ্দীপ্ত করেছিল। গত দশকে আবেগ সংক্রান্ত একটা অত্যন্ত ফলপ্রসূ আবিষ্কার আমরা পেয়েছি। লেডিউ প্রকাশ করেছেন যে কিভাবে মস্তিষ্কের নির্মাণ কৌশল অ্যামিগডালাকে আবেগ সংক্রান্ত নিরাপত্তা বিধানে বিশেষ সুবিধা দেয় এবং কিভাবে মস্তিষ্কের ক্ষমতাকে ধারণ করতে সমর্থ হয়। তার গবেষণা আমাদের দেখিয়েছে চোখ ও কান থেকে সংবেদনশীল সংকেত প্রথমে মস্তিষ্কে এবং তারপর প্রান্ত সন্নিকর্ষে ভ্রমণ করে, সেখান থেকে পৌঁছায় অ্যামিগডালাতে। এরপর একটি দ্বিতীয় বার্তা চিন্তাশীল মস্তিষ্কের দিকে গমন করে। এই শাখা বিন্যাস অ্যামিগডালাকে সাড়া প্রদানের সম্মতি দেয়, যা তথ্যকে মস্তিষ্ক বর্তনের বিভিন্ন স্তরের মধ্যে পৌঁছে দেয় এবং তা পরিপূর্ণভাবে হৃদয়ঙ্গম করার পূর্বে। ফলে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় এবং একসময় চূড়ান্তভাবে উত্তম ও সূক্ষ্মভাবে সাড়া প্রদান করতে শুরু করে। লেডিও এর গবেষণা আমাদের আবেগ সংক্রান্ত জীবনকে উপলব্ধি করার ক্ষেত্রে একটা বিপ্লব এনে দেয়, কারণ এটা অনুভূতির ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের ভূমিকার উপর প্রথম পথ খুলে দেওয়ার মতো একটা কাজ। সেসব অনুভূতি যেগুলো সরাসরি অ্যামিগডালা দিয়ে পথ তৈরি করে নেয়, সেগুলো আমাদের অতি আদিম ও শক্তিশালী বোধটাকে যুক্ত করে। এই মস্তিষ্ক বর্তনই আমাদের আবেগের শক্তিটাকে ব্যাখ্যা করতে অনেক বেশি কার্যকর, যা যৌক্তিকতাকে অভিভূত করে। স্নায়ুবিজ্ঞানের গতানুগতিক দর্শন হলো যে চোখ, কান এবং অন্যান্য সংবেদনশীল অঙ্গগুলো থ্যালামাস নামক প্রত্যঙ্গের দিকে সংকেত পাঠায় এবং সেখান থেকে মস্তিষ্কের সংবেদনশীল প্রক্রিয়াকরণ অঞ্চলে পাঠিয়ে দেয়, যেখানে এই সংকেতগুলো একত্রে তথ্যরূপে উপস্থাপিত হয় এবং আমরা তা উপলব্ধি করি। এই সংকেতগুলোকে অর্থের প্রয়োজনে শ্রেণীবিভক্ত করা হয়, যাতে করে মস্তিষ্ক এটা উপলব্ধি করতে পারে যে কোন তথ্যটি কী এবং এর উপস্থিতির অর্থ কী। মস্তিষ্ক থেকে এই সংকেতগুলো প্রত্যঙ্গগত মস্তিষ্কে প্রেরণ করা হয় এবং সেখান থেকে যথার্থ প্রতিক্রিয়া বিচ্ছুরিত হয়ে মস্তিষ্ক এবং শরীরের অবশিষ্টাংশে ছড়িয়ে পড়ে। এভাবেই মস্তিষ্ক বেশিরভাগ সময়ে কাজ করে, যেটা পুরাতন মতবাদের সন্নিবেশিত হয়েছে। কিন্তু লিডিউ একগুচ্ছ স্নায়ুকোষ আবিষ্কার করেছেন যেগুলো সংকেতকে সরাসরি থ্যালামাস থেকে অ্যামিগডালাতে পাঠিয়ে দেয়। অতিরিক্ত হিসেবে এগুলো স্নায়ুকোষের বৃহৎ পথ ধরে মস্তিষ্কের বহিঃস্তরে পৌঁছায় এবং সংক্ষিপ্ত এবং ছোট পথটি অনেক স্নায়ুকোষের সরু গলিপথের মতো, যা অ্যামিগডালাকে সরাসরি কিছু সংকেত গ্রহণ করতে সমর্থন যোগায় এবং মস্তিষ্কের কেন্দ্রে পৌঁছার পূর্বেই তার প্রতিক্রিয়া প্রকাশ করতে শুরু করে। এই আবিষ্কার সেই বিশ্বাসকে পরাস্ত করে যে অ্যামিগডালা সম্পূর্ণরূপে অবশ্যই মস্তিষ্কের বহিঃস্তর কোষের সংকেতের উপর নির্ভর করে এর আবেগজনিত প্রতিক্রিয়াকে সূত্রবদ্ধ করে। অ্যামিগডালা আবেগজনিত প্রতিক্রিয়াকে জরুরি পথের মাধ্যমে এমনকি সমান্তরাল প্রতিরোধকারী বর্তনীরূপে অ্যামিগডালা এবং মস্তিষ্ক বহিঃস্তর কোষের মধ্য দিয়ে প্রকাশ করে। লিডিউ তার গবেষণার মাধ্যমে প্রাণীদেহে ভয়ের কারণে উদ্রেক হওয়া আবেগপ্রবাহের পথ সম্পর্কে ধারণাকে বিজ্ঞতার সঙ্গে বদলে দেয়। ইঁদুরের শ্রবণ ইন্দ্রিয়ের উপর একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার মাধ্যমে তিনি দেখান যে একজোড়া বিদ্যুৎ অভিঘাতের শব্দে ইঁদুর দ্রুত প্রতিক্রিয়া ব্যক্ত করে, এমনকি এই শব্দের যে সুর তা তাদের মস্তিষ্ক বর্তনীতে নিবন্ধিত হওয়ার পূর্বেই ভয়ের প্রতিক্রিয়া দেখায়। সংক্ষেপে বলা যায়, ইঁদুর মস্তিষ্ক বর্তনীর উচ্চ স্তরের সংযুক্তি ছাড়াই আবেগ সংক্রান্ত প্রতিক্রিয়া প্রকাশের কৌশল শিখে ফেলে। এক্ষেত্রে দেখা যায় সৃষ্ট শব্দ কান থেকে সরাসরি থ্যালামাস হয়ে অ্যামিগডালাতে পৌঁছায়। অ্যামিগডালা তা উপলব্ধি করে, মনে রাখে, পরে সুষ্ঠুভাবে সমন্বিত করে এবং স্বাধীনভাবে তাদের ভয়ের প্রতিক্রিয়া প্রকাশ করে। উদ্ভবের শুরু থেকেই মস্তিষ্ক স্বাধীনভাবে আবেগের ক্ষেত্রে নিজস্ব পদ্ধতিতে কাজ করতে পারে। লিডিও আমাকে বলেন, কিছু কিছু আবেগজনিত প্রতিক্রিয়া এবং আবেগজনিত মেধা শক্তিকে কোনোরূপ সচেতন দৃষ্টি এবং বিজ্ঞান পর্যবেক্ষণ ব্যতিরেকেও দেখা যেতে পারে। দ্য অ্যামিগডালা স্মৃতিকে আশ্রয় দেয় এবং নাটকীয়ভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে যে আমরা সম্পূর্ণ না বুঝেই তাতে সাড়া দেই। কেন আমরা এমনটা করি? কারণ থ্যালামাস থেকে অ্যামিগডালা সংক্ষিপ্ত পথে তথ্য পরিবহন, যা সম্পূর্ণরূপে মস্তিষ্কের বহিঃস্তরকে এড়িয়ে যায়। এই এড়িয়ে যাওয়াটাকে মনে হয় যে অ্যামিগডালা হলো আবেগ সংক্রান্ত গভীর অনুভূতি ও স্মৃতির আধার, যা আমরা কখনোই সম্পূর্ণ সচেতনতার সঙ্গে জানতে পারিনি। লেডিউ বলেন, এটা হলো অ্যামিগডালা এর স্মৃতি ক্ষেত্রে গভীরতম ভূমিকা পালন, যা ব্যাখ্যা করা যায়। অন্য আরেকটি গবেষণায় দেখা যায় প্রথম কয়েক মিলিসেকেন্ডের মধ্যে
কোনো কিছু হৃদয়ঙ্গম করতে অবচেতনভাবে এর নাগালি শুধু ধরি তা নয়, বরং এটা পছন্দ করি যা না তাও সিদ্ধান্ত নিয়ে ফেলি। বিজ্ঞতাপ্রসূত অবচেতন মন আমাদের সচেতন করে তোলে এবং আমরা যা দেখি শুধু সেটাকে শনাক্ত করাই নয়, বরং এটার উপর একটা মতামত প্রদান করতেও উদ্দীপ্ত করে। আমাদের আবেগের নিজস্ব একটা মন আছে। এর একটা হলো যেটা দৃশ্যকে ধারণ করতে পারে এবং তা আমাদের যৌক্তিক মনের উপর সম্পূর্ণ স্বাধীনভাবে আবেগজনিত স্মৃতিশক্তির ক্ষেত্রে বিশেষজ্ঞ। এসব অবচেতন অভিমত হলো আবেগজনিত স্মৃতি এবং অ্যামিগডালা হলো তাদের ভাণ্ডার। লিডিউ এবং অন্যান্য স্নায়ুবিজ্ঞানীদের গবেষণা দ্বারা বর্তমানে আমরা এটা বুঝি যে দ্য হিপোক্যাম্পাস মস্তিষ্কের সেই অংশ যেটাকে আবেগ, স্মৃতি এবং স্নায়ুতান্ত্রিক প্রক্রিয়ার কেন্দ্র বলা হয়, যেটাকে দীর্ঘদিন ধরে প্রত্যঙ্গগত প্রক্রিয়ায় প্রধান অবয়ব হিসেবে বিবেচনা করা হয়, তা অনুভূতি তৈরি এবং নিবন্ধনে অধিক মাত্রায় জড়িত এবং তা আবেগজনিত প্রতিক্রিয়ার চেয়ে প্রত্যক্ষভাবে উৎকৃষ্ট। দ্য হিপোক্যাম্পাস এর প্রধান কাজ হলো এটা পূর্বাপর সম্পর্কের সূক্ষ্ম স্মৃতি ধারণ করে, যেটা আবেগজনিত উপলব্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিপোক্যাম্পাস হলো সেটা যেটা চিড়িয়াখানায় থাকা একটা ভালুক বনাম বাড়ির পেছনের উঠানে আসা একটা ভালুকের ভিন্নতার গুরুত্ব বুঝতে পারে। যখন হিপোক্যাম্পাস সেই নিরস ঘটনাটা স্মরণ করে, তখন অ্যামিগডালা তাতে আবেগজনিত গন্ধ বজায় রাখে, যা ওই প্রকৃত ঘটনার সঙ্গেই যুক্ত। যদি আমরা 2 লেনের হাইওয়েতে একটা কারকে পাশ কেটে যেতে চেষ্টা করি এবং একটুর জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে বেঁচে যাই, তখন হিপোক্যাম্পাস সুনির্দিষ্ট করে ওই ঘটনার সব কিছু মনে রাখবে। যেমন কত চওড়া রাস্তায় আমরা ছিলাম, আমাদের সঙ্গে কারা ছিল, অন্য কারটি দেখতে কেমন ছিল ইত্যাদি। কিন্তু এটাই হলো অ্যামিগডালা, যা সবসময় একটা উদ্বিগ্নতার ঢেউ আমাদের মন মগজে ছড়িয়ে দেয় যখন আমরা ওই একই রকম পরিস্থিতিতে একটা গাড়িকে অতিক্রম করতে যাই। যেমন লেডিউ আমাকে বলেন, দ্য হিপোক্যাম্পাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন কোনো কাজিনের মুখমণ্ডলকে আপন বলে স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু অ্যামিগডালা হলো সেটা যেটা আপনার চিন্তার ক্ষেত্রে এটাও যুক্ত করে যে প্রকৃতপক্ষে এটা আপনার মতো নয়। মস্তিষ্কের ব্যবহারটি সরল, কিন্তু বিশেষ কার্যকারিতা নিয়ে যখন আবেগ সংক্রান্ত স্মৃতিকে নিবন্ধিত করতে যাওয়া হয়, তখন এর পদ্ধতিটা হয় সুচতুর। ঠিক একইভাবে জীবন যখন কোনো ঝুঁকির মধ্যে পড়ে, তখন স্নায়ুতান্ত্রিক রাসায়নিক সতর্কতা পদ্ধতি দেহকে প্রতিক্রিয়া জানাতে মুখ্য ভূমিকা পালন করে, যাতে করে দেহ উদ্ভূত পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার জন্য লড়াই করতে পারে, অথবা ওই মুহূর্তটাকে স্মৃতি উজ্জ্বলভাবে ধরে রাখার অনুভূতি জাগ্রত করে। চাপের মুখে মস্তিষ্ক থেকে একটা স্নায়বিক বার্তা মূত্রগ্রন্থির উপরিভাগে বৃক্ক তথা কিডনি পর্যন্ত পৌঁছে দেয়। তখন এক ধরনের হরমোন নিঃসৃত হতে থাকে, যা একটা জরুরি অবস্থায় দেহকে সতর্ক করার জন্য একটা দোলা দিয়ে যায়। সেই নিঃসৃত হরমোনগুলো স্নায়বিক ইন্দ্রিয়গুলোকে জাগ্রত করে এবং স্নায়ু মস্তিষ্ক থেকে একটা বার্তা, একটা সংকেত ফেরত পাঠায়। অ্যামিগডালা হলো মস্তিষ্কের প্রধান স্থান যেখানে এই বার্তাগুলো যায়। এগুলো স্নায়ুতন্ত্রকে জাগ্রত করে এবং অ্যামিগডালা থেকে মস্তিষ্কের অন্য অঞ্চলে তা পাঠিয়ে দেয়, যাতে কি ঘটেছে তা জানতে স্মৃতিকে শক্তিশালী করে তোলা যায়। এই অ্যামিগডালাকে স্মৃতি অঙ্কিত করার ক্ষেত্রে উত্তেজিত মনে হয়, যেখানে আবেগে উত্তেজিত হয়ে ওঠার প্রতিটি মুহূর্তকে একটি শক্তিশালী মাত্রায় অঙ্কিত করা হয়। এই কারণে আমরা বেশিরভাগ সময়ই এরকম আচরণ করি। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা দুজন প্রথমবার কোথায় মিলিত হয়েছিলাম তা মনে করার জন্য, অথবা যখন আমরা শুনলাম যে মহাকাশযান চ্যালেঞ্জের বিস্ফোরিত হয়েছে, তখন আমরা কি করেছিলাম। তখন অ্যামিগডালা তীব্রভাবে উত্তেজিত হয়ে উঠেছিল। সেই স্মৃতি এবং অভিজ্ঞতাটা এত শক্তিশালী রূপে অঙ্কিত হয়েছিল যে তার জীবনে আর কোনোদিনও মুছে ফেলানো যায় না। এটা দ্বারা বোঝা যায়, প্রভাব বা ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে মস্তিষ্কের দুটি স্মৃতি সংরক্ষণ প্রক্রিয়া রয়েছে, একটা সাধারণ ঘটনার জন্য আর অন্যটি আবেগ দ্বারা তাড়িত ঘটনার জন্য। আবেগঘন মুহূর্তের জন্য একটা বিশেষ প্রক্রিয়া যা বিবর্তনের মাধ্যমে একটা চমৎকার অনুভূতি দিয়েছে। অবশ্য এটাও নিশ্চিত যে প্রাণীদেরও নির্দিষ্ট স্বচ্ছ স্মৃতি রয়েছে, কোনোটা তাদের হুমকি দেয় বা কোনোটা তাদের আনন্দ দেয়, কিন্তু বর্তমানে আবেগঘন স্মৃতি ত্রুটিপূর্ণ পথনির্দেশক হতে পারে। স্নায়ু সংক্রান্ত অতীত ভীতি।
স্নায়ু সংক্রান্ত সতর্কতার একটা অপূর্ণতা হলো অ্যামিগডালা কখনো কখনো যখন জরুরি বার্তা পাঠাই, এটা যদি প্রায়ই না হয় এবং সেকালে হয়, বিশেষ করে আমাদের সমাজবদ্ধ পৃথিবীতে যখন থেকে আমরা বসবাস শুরু করেছি তা ঘনীভূত হয়। আমাদের আবেগ সংক্রান্ত স্মৃতির ভাণ্ডার রূপে অ্যামিগডালা অভিজ্ঞতাকে খতিয়ে দেখে এবং এখন কি ঘটছে ও অতীতে কি ঘটেছিল তার তুলনা করে। এর তুলনা করার পদ্ধতিটা হলো সামাজিক। বর্তমান পরিস্থিতির একটা প্রধান উপাদান অতীতেরটারই মতো নেই, এটাকে সমকক্ষতা বলা যেতে পারে। এটা হলো যে কেন এই বর্তনীটা ভাবপ্রবণ, পরিপূর্ণভাবে নিশ্চিত হওয়ার পূর্বেই এটা কাজ শুরু করে। এটা উন্মাত্তের মতো এই নির্দেশ দেয় যে আমরা বর্তমানে যে উপায়ে প্রতিক্রিয়া দেখাই তা পূর্বে স্মৃতিতে অঙ্কন করা ছিল। যেমন চিন্তা করা, আবেগ প্রকাশ করা, সাড়া দেওয়ার ক্ষেত্রে যে প্রতিক্রিয়া তা হয়তো অস্পষ্টভাবে একই রকম, কিন্তু এগুলো অনেকাংশই অ্যামিগডালার নিকটবর্তী। যেমন সেনাবাহিনীর একজন সাবেক সেবিকা যিনি একটা বড় ধরনের বন্যায় আহত হয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। একদিন যখন তিনি যুদ্ধের সময় রোগীর পরিচর্যা করছিলেন, তখন হঠাৎ করে তিনি মনোজগতে ভয়, আতঙ্ক, ঘৃণা এসবের একটা মিশ্র প্রতিক্রিয়ায় যেন ভেসে যাচ্ছিলেন। যুদ্ধক্ষেত্রের কিছু ভয়ঙ্কর দৃশ্যের প্রতিক্রিয়া তার মনোজগতে আবার ফিরে এলো বছরখানেক পর, যখন তিনি তার বাচ্চার একটা দুর্গন্ধযুক্ত ডাইপার খুঁজে পেলেন যেটা টয়লেটে লুকিয়ে রাখা হয়েছিল। অ্যামিগডালার ক্ষেত্রে অতীতের কোনো অনাবশ্যক উপকরণও যা ভয়ঙ্কর কোনো স্মৃতির সঙ্গে জড়িত বর্তমানেও একই ধরনের জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। এখানেও ডায়াপারের দুর্গন্ধটাই অ্যামিগডালায় স্মৃতিভাণ্ডারে রক্ষিত অতীতের যুদ্ধক্ষেত্রের আহত সৈনিকের রক্তমাখা পোশাক থেকে নির্গত দুর্গন্ধের মতোই মনে হয় ওই সেবিকার মনে যুদ্ধক্ষেত্রের সেই ভয়ঙ্কর স্মৃতি পুনরায় ফিরে এসেছিল এবং অতীতের পথ ধরেই সেবিকা তাতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। আবেগ সংক্রান্ত মস্তিষ্ক কোনো ঘটনার অনির্দিষ্ট বা অস্পষ্ট কিছু মুহূর্তকে যুক্ত করে, যা অনেক শক্তিশালী আবেগময় স্মৃতির সঙ্গে ঘটনার দিন থেকে জীবনের প্রথম কয়েক বছর যুক্ত হতে থাকে। যেমন একজন শিশু এবং তাকে প্রতিপালনকারী ব্যক্তির মধ্যে সম্পর্কের যে স্মৃতি, এটা বিশেষভাবে সত্য হয় যখন কোনো আঘাতমূলক ঘটনা ঘটে, যেমন মারধর করা অথবা সরাসরি অবহেলা করা। জীবনের এই গোড়ার দিকের সময়ে মস্তিষ্কের অনন্য পঠন, বিশেষ করে হিপোক্যাম্পাস, যেটা বর্ণনামূলক স্মৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মস্তিষ্কের বহিঃস্তর যা যৌক্তিক চিন্তার আসন, তা উন্নতি লাভ করে। স্মৃতির ক্ষেত্রে অ্যামিগডালা এবং হিপোক্যাম্পাস হাতে হাত রেখে কাজ করে। উভয়ই স্বাধীনভাবে বিশেষ তথ্য আহরণ এবং সংরক্ষণ করতে পারে। যখন হিপোক্যাম্পাস তথ্য আহরণ করে তখন তাতে কোনো আবেগজনিত যোগ্যতা বা মিশ্রণ ক্ষমতা যদি থাকে, অ্যামিগডালা তা নির্ধারণ করে। কিন্তু অ্যামিগডালা শিশুদের মস্তিষ্কে খুব দ্রুতই পরিপক্কতা অর্জন করে এবং শিশুদের জন্মের সময়ই পূর্ণ অবয়ব লাভ করে। লেডিও শৈশবকালে মানসিক গঠনের অ্যামিগডালার ভূমিকা কী তা দেখিয়েছেন, যা পুনঃসমীক্ষণ বিষয়ক চিন্তার দীর্ঘ সময়ের মূল বিশ্বাস যে জীবনের প্রথম বছরগুলোর যে মিথস্ক্রিয়া তা এক সেট আবেগ সংক্রান্ত পাঠের মধ্যে সুপ্তাবস্থায় থাকে, যা শিশু এবং তার তত্ত্বাবধায়কের মধ্যে আনন্দ, স্নেহ, ভালোবাসা বা ক্ষোভ, হতাশা ইত্যাদির মেলবন্ধনের ভিত্তিতে গড়ে ওঠে। এই আবেগজনিত পাঠগুলো খুব শক্তিশালী হয় এবং বোঝার ক্ষেত্রে খুব কঠিন হয়। প্রাপ্তবয়স্কের সুবিধাজনক অবস্থান পর্যন্ত এরকমটা হতে থাকে, কারণ লিডিও বিশ্বাস করেন এগুলো অ্যামিগডালাতে মোটামুটি নীরব নীল নকশারূপে আবেগজনিত জীবনের জন্য থেকে যায়। যেহেতু জীবনের গোড়ার দিকে এই আবেগজনিত স্মৃতিগুলো শিশুদের সম্মুখে একবারে গড়ে ওঠে, সেহেতু এগুলোর অভিজ্ঞতার ক্ষেত্রে একটা ভাষা থাকে। পরবর্তী জীবনে যখন এই আবেগময় স্মৃতিগুলো একটা বড় প্রভাব ফেলে, তখন স্পষ্টভাবে প্রতিক্রিয়া প্রকাশের জন্য কোনো সদৃশ্য চিন্তা থাকে না, যা আমাদের অত্যধিক হৃদয়ঙ্গম করাতে পারে। এর একটা কারণ হতে পারে আমরা আবেগে অতিমাত্রায় বিস্ফোরিত হয়ে পড়ি। আমাদের হয়তো বিশৃঙ্খল অনুভূতি থাকতে পারে, কিন্তু সেই স্মৃতিগুলোকে বিরোচিত করার কোনো শব্দ নেই। আবেগ যখন দ্রুত এবং ভাবপ্রবণ, তখন রাত 3টার মতো বাজে। হঠাৎ বিশাল ভারী কিছু একটা ছাদের ওপর থেকে আমার শোবার ঘরের এক কোণায় সশব্দে আছড়ে পড়ল। 1 সেকেন্ডের মধ্যে আমি বিছানা থেকে লাফিয়ে উঠলাম এবং ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেলাম।
আমার ভয় হচ্ছিল যে গোটা ছাদটা হয়তো ভেঙে পড়বে। এরপর আমি অনুভব করলাম আমি নিরাপদ। আমি খুব সাবধানে রুমের ভিতরে প্রবেশ করলাম, ছাদ থেকে কোনো কিছু কি ভেঙে পড়লো তা দেখার জন্য। এরপর আমি আবিষ্কার করলাম ছাদের উপর থেকে প্রচণ্ড শব্দে আছড়ে পড়া বস্তুটি হলো একটা লম্বা টাইলস, যেটা ঘরের কোনায় রাখা একটা বাক্সের উপর সশব্দে এসে পড়েছিল। চিলেকোঠা থেকে কিছু পড়েনি, ছাদটা ঠিকই ছিল এবং আমিও অক্ষত ছিলাম। আমি যখন বিছানা ছেড়ে উঠে আসি তখন আমি অর্ধ ঘুমিয়েছিলাম, যেটা আমাকে আহত হওয়া থেকে বাঁচিয়েছে। যদি সত্যিকারে এ ধরনের ঘটনা ঘটে তাহলে অ্যামিগডালা তা চিত্রিত করার যে ক্ষমতা তা আমাদের জরুরি মুহূর্তে করণীয় কাজটি করতে ঠেলে দেয়, এবং সেটা সেই অতীব গুরুত্বপূর্ণ সময়ে, যে সময়টি মস্তিষ্কে নিবন্ধিত হওয়ার পূর্বেই যে কি ঘটতে চলেছে। চোখ বা কান থেকে থ্যালামাস হয়ে অ্যামিগডালা এর পথটি খুবই গুরুত্বপূর্ণ। এটা জরুরি মুহূর্তে সময় বাঁচায় যখন পলকের মধ্যেই সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু থ্যালামাস থেকে অ্যামিগডালা পর্যন্ত বর্তনীটি খুব কম অংশের সংবেদনশীল বার্তা বহন করে। এর বেশিরভাগটি মস্তিষ্কের বহিঃস্তরের পথ ধরেই যায়। সুতরাং যা অ্যামিগডালা হয়ে এই দ্রুতগামী পথের মধ্যে দিয়ে যায় তা বড়জোর একটা অস্পষ্ট সংকেত, যা একটা সতর্কতার জন্য যথেষ্ট। যেমন লেডিও চিহ্নিত করেছেন, আপনার যথাযথভাবে সবটা জানার দরকার নেই, এতটুকু জানলেই হবে যে এটা বিপজ্জনক। মস্তিষ্কজনিত সময়ে সরাসরি পথের অনেক সুবিধা রয়েছে। এটা গণিতশাস্ত্রের হিসাবে 1000 সেকেন্ডের সুবিধা। একটা ইঁদুরের অ্যামিগডালা 12 মিলি সেকেন্ডেই সাড়া দেওয়া শুরু করে, যেটা থ্যালামাস হয়ে মস্তিষ্ক বহিস্তর হয়ে অ্যামিগডালায় পথে দ্বিগুণ সময় লাগে। মানুষের মস্তিষ্কের ক্ষেত্রেও পরিমিতি ওই একই, কিন্তু এখানে মোটামুটি অনুপাত ধর্তব্য। বিবর্তন ধারায় টিকে থাকার মূল্যায়নে এই সরাসরি পথটি অতীব গুরুত্বপূর্ণ। দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে যে বিকল্প, যা সংকটপূর্ণ বিপজ্জনক পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখানোর সময় অতি গুরুত্বপূর্ণ মিলিসেকেন্ডকে সাশ্রয় করে। এই মিলিসেকেন্ড সময়ও স্তন্যপায়ীদের জীবন রক্ষার্থে সাহায্য করে, কেননা বর্তমানে এই ব্যবস্থাপনায় প্রতিটি স্তন্যপায়ী প্রাণীরই মস্তিষ্ক সুগঠিত, আপনার আমারটা সহ। বস্তুত মনুষ্য জীবনে এই বর্তনী যখন অপেক্ষাকৃত সীমিত আকারে ভূমিকা রাখে তখন আবেগ সংক্রান্ত সংকট সীমিত হয়ে আসে। স্তন্যপায়ীদের এই আদিম ক্ষুদ্রতর মস্তিষ্ক প্রক্রিয়া অস্তন্যপায়ীদের ক্ষেত্রে প্রধান মস্তিষ্ক প্রক্রিয়া। লিডো বলেন, এটা আবেগকে বদলানোর ক্ষেত্রে খুবই দ্রুততর পথ দেখায়, কিন্তু এটি দ্রুত এবং হীন প্রক্রিয়া। এর কোষগুলো দ্রুত সাড়া দেয়, কিন্তু অস্পষ্টভাবে তা ঘটে। এই অস্পষ্টতা এরকম, ধরুন একটি কাঠবিড়াল যখন নিরাপত্তার দিক থেকে ঝুঁকিতে পড়ে তখন সে কোনো শত্রুর ছায়া দেখেও তাৎক্ষণিকভাবে লাফিয়ে ওঠে, অথবা খাবার মতো কোনো কিছুর ইঙ্গিত পেলেও তার দিকে লাফ দিয়ে যায়। কিন্তু মনুষ্য আবেগজনিত জীবনে এই অস্পষ্টতার পরিণতি সর্বনাশ হতে পারে, কারণ আমরা হয়তো ভুল দিকে বা ভুল ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়তে পারি। এ ধরনের আবেগজনিত ভুলগুলো হয় চিন্তার পূর্বেই, অনুভূতিতে যা নাড়া দেয় তার ভিত্তিতে। লিডো এটাকে বলেন জ্ঞানপূর্ব আবেগ, যেটা স্নায়ুতন্ত্রের ক্ষণিক উত্তেজনা এবং কিছু সংবেদনশীল তথ্যের ভিত্তিতে তৈরি হয়, যা পরিপূর্ণভাবে যাচাই করা হয়নি এবং যা বোধগম্য হিসেবে সংহত নয়। এটা সংবেদনশীল তথ্যের একেবারে কাঁচা প্রাথমিক পর্যায়। আমাদের একটা ছোট্ট বিষয়ও চকিত অন্তর্দৃষ্টিতে অধিক হারে আবেগজনিত বিস্ফোরণ ঘটাতে পারে, বিশেষ করে যখন আমরা আবেগের দাস হয়ে আছি। দ্য অ্যামিগডালা ক্রোধ ও ভয়ের সময় ভীষণ উত্তেজনা করা প্রতিক্রিয়া প্রকাশ করে, এবং কী ঘটতে যাচ্ছে তা মস্তিষ্ক বহিঃস্তর জানার পূর্বেই, কারণ এ ধরনের অপরিপক্ক আবেগ স্বাধীনভাবেই আলোড়ন তোলে এবং তা চিন্তা করবার পূর্বেই। আবেগ সংক্রান্ত ব্যবস্থাপক। আমার এক বন্ধুর 6 বছরের কন্যা জেসিকা একদিন রাতে তার এক খেলার সাথীর সঙ্গে ঘুমিয়েছিল, এবং এটা স্পষ্ট ছিল না যে এই কারণে কে বেশি ভীত হয়েছিল, মা না কন্যা। জেসিকার মা চেষ্টা করছিলেন জেসিকা যেন তার উদ্বিগ্নতার দেখতে না পায়, কিন্তু সেদিন মধ্যরাতে তার চাপা উত্তেজনা বেড়ে গেল। বিশেষ করে যখন তিনি শুতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন হঠাৎ টেলিফোন বেজে উঠল। তার হাতে থাকা টুথব্রাশটি ফেলে দিয়ে তিনি ছুটলেন টেলিফোনটার দিকে। তার হৃদকম্পন বেড়ে গেল। জেসিকার কোনো বিপদ ঘটেছে এরকম একটা দুশ্চিন্তা তার মাথায় খেলে গেল। তিনি দ্রুত রিসিভারটি তুলে নিয়ে বললেন, জেসিকা। তখন তিনি একটি মহিলা কণ্ঠস্বর শুনতে পেলেন। তিনি বললেন, মনে হয় এটি রং নাম্বার।
এবার ওই মা নিজেকে সংযত করলেন, নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনি কোন নম্বরে ফোন করেছেন? যখন উদ্বিগ্ন অবস্থায় অ্যামিগডালা কাজ করে তখন তা আবেগতাড়িত প্রতিক্রিয়ার উদ্রেক করে। আবেগ সংক্রান্ত মস্তিষ্কের অন্য অংশ তখন সঠিক রূপে সাড়া দেওয়ার ক্ষেত্রে অধিকতর উপযুক্ত হয়ে ওঠে। তখন অ্যামিগডালা থেকে একটা পরিবর্তনের ঢেউ মস্তিষ্কের প্রধান বর্তনী থেকে অন্য প্রান্তের মস্তিষ্ক বহিঃস্তরের দিকে ছড়িয়ে পড়ে, যেটা কপালের ঠিক পিছনে মস্তিষ্কের উপরিভাগে অবস্থিত। মস্তিষ্কের বহিঃস্তরকে কাজ করতে দেখা যায় যখন কেউ ভয় পায় বা ক্রোধ প্রকাশ করে তখন, আর এটি এই ভয় বা ক্রোধের অনুভূতিকে নিয়ন্ত্রণের কার্যকরী ভূমিকা পালন করে। অথবা যখন একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া প্রকাশের প্রয়োজন পড়ে তখন, যেমন সেই ভয়তে মা তাৎক্ষণিকভাবে নিজেকে সামনে নিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনি কত নাম্বার থেকে ফোন করেছেন? সাধারণত মস্তিষ্কের সম্মুখের অঞ্চল আবেগ সংক্রান্ত প্রতিক্রিয়াকে প্রথম থেকেই নিয়ন্ত্রণ করে। থ্যালামাস থেকে সংবেদনশীল তথ্যগুলোর বৃহত্তর অভিক্ষেপ হলো স্মরণ করা, যা অ্যামিগডালার দিকে যায় না কিন্তু মস্তিষ্কের বহিঃস্তরের দিকে যায়, এবং এর অনেকগুলো চিন্তার কেন্দ্রের দিকে যায় এবং অনুভূতি তৈরি করে যে আমাদের কি উপলব্ধি করতে হবে। এই তথ্য এবং এর প্রতি আমাদের প্রতিক্রিয়াকে মস্তিষ্কের সম্মুখভাগের অংশ দ্বারা সমশ্রেণীভুক্ত করা হয়, যেটা হলো একটা লক্ষ্যের প্রতি পরিকল্পনা ও ব্যবস্থাপনার কার্যক্রমের আসন, যার সঙ্গে যুক্ত হয় আবেগ। আবেগ সংক্রান্ত প্রতিক্রিয়ায় মস্তিষ্কের সম্মুখভাগ নির্দেশনা দেয় এবং অ্যামিগডালা সহ আবেগ সংক্রান্ত মস্তিষ্কের অন্যান্য বর্তনীর সঙ্গে হাতে হাত রেখে কাজ করে। এই অগ্রগতি যা আবেগ সংক্রান্ত প্রতিক্রিয়ায় বুদ্ধিবৃত্তি আরোপ করে তা হলো একটা মানসম্পন্ন ব্যবস্থাপনা। এটি আবেগ সংক্রান্ত সংকটে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম। যখন কোনো আবেগ ঘন পরিস্থিতি তৈরি হয় তাৎক্ষণিকভাবে মস্তিষ্কের সম্মুখ অংশ কাজ শুরু করে দেয় যে এর সম্ভাব্য প্রতিক্রিয়ায় ঝুঁকি বা সুবিধার অনুপাত কত এবং এর মধ্যে সর্বোত্তম কোনটি তা নিয়ে বাজির উদ্রেক করে। প্রাণীদের ক্ষেত্রে কখন আক্রমণ করতে হবে, কখন দেরিতে হবে, কিভাবে শান্ত করতে হবে, কিভাবে প্ররোচিত করতে হবে, সহানুভূতি কিভাবে দেখাতে হবে, কিভাবে পাষাণ হতে হবে, অপরাধবোধ কিভাবে প্রকাশ করতে হবে, জ্ঞান করা, বাধার মুখে বাহাদুরি দেখানো, এই সব কিছু হলো আবেগ সংক্রান্ত মনোরম কৌশল। মস্তিষ্ক সময়ে মস্তিষ্কের বহিঃস্তরের প্রতিক্রিয়া হাইজিক পদ্ধতির তুলনায় ধীরগতি সম্পন্ন, কারণ এটি মস্তিষ্কের অধিক বর্তনীর সঙ্গে যুক্ত। এটা অধিকতার সুবিজ্ঞ এবং সুবিবেচনা প্রসূত হতে পারে, যেহেতু অনুভূতির পূর্বেই অনেক চিন্তা এখানে ভূমিকা রাখে। যখন আমরা কোনো ক্ষতিকে নিবন্ধিত করি এবং দুঃখিত হই, অথবা কোনো বিজয়ে সুখী হই, অথবা কেউ কোনো কিছু করলো বা বলল এবং তারপর আঘাত পেল বা রাগ করলো এবং তা দেখে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করলাম, তখন মস্তিষ্ক বহিঃস্তর কাজ করতে শুরু করে। আবেগজনিত হাইজ্যাকিং সম্ভবত দুটি গতিবিদ্যাকে যুক্ত করেছে। এগুলো হলো অ্যামিগডালা এর কার্যক্রম এবং আবেগজনিত প্রক্রিয়ায় ভারসাম্য রক্ষায় মস্তিষ্ক বহিঃস্তরের সক্রিয় হওয়ার প্রক্রিয়াগত ব্যর্থতা, অথবা আবেগজনিত জরুরি অবস্থায় মস্তিষ্ক বহিঃস্তরের একটি সংগ্রহ। এসব মুহূর্তে যুক্তিগত মন আবেগের দ্বারা প্লাবিত হয়। একদিক থেকে সম্মুখ মস্তিষ্ক আবেগ বিষয়ে একজন দক্ষ ব্যবস্থাপকের মতো কাজ করে, কার্য সম্পাদনের পূর্বে প্রতিক্রিয়ার একটা ঝাঁকুনি দেওয়া, যা অ্যামিগডালা এবং প্রত্যঙ্গগত কেন্দ্র থেকে একটা সংকেত পাঠানোর মাধ্যমে সম্পন্ন হয়। এটা ঠিক যেসব মা বাবার মতো যারা তাদের আবেগপ্রবণ সন্তানকে অকস্মাৎ কোনো কিছু আঁকড়ে ধরা থেকে প্রতিহত করেন এবং সন্তানকে সঠিকভাবে এটা বলতে বলেন যে এর পরিবর্তে সে কি চায়। আবেগ এবং চিন্তার মিলনকরণ। মস্তিষ্ক বহিঃস্তর এবং অ্যামিগডালার মধ্যে যে সংযুক্তি তা হলো যুদ্ধের চক্রকেন্দ্রের মতো, অথবা মাথা এবং হৃৎপিণ্ডের মধ্যেকার তাড়িত হওয়ার মধ্যস্থতা, যাতে চিন্তা এবং অনুভূতি যুক্ত থাকে। এই বর্তনীগত ব্যাখ্যা হলো সক্রিয় চিন্তার ক্ষেত্রে আবেগ কেন গুরুত্বপূর্ণ। একটা জ্ঞানগর্ভ সিদ্ধান্ত গ্রহণ এবং স্বচ্ছন্দভাবে চিন্তা করা উভয় ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ। স্নায়ুবিজ্ঞানীরা মনোযোগের সক্ষমতার জন্য কার্যস্মৃতির পরিভাষা ব্যবহার করেন, যাতে করে একটা প্রদত্ত কাজ সম্পন্ন করতে বা কোনো সমস্যা সমাধান করতে এর প্রকৃত তথ্যগুলো মাথায় ধরে রাখা যায়। মস্তিষ্কের বহিঃস্তর এই কার্যস্মৃতি রক্ষার ক্ষেত্রে দায়বদ্ধ, কিন্তু প্রত্যঙ্গগত মস্তিষ্ক বর্তনী থেকে সম্মুখভাগের মস্তিষ্ক স্তরে যেসব সংকেত পৌঁছায় তা হলো জোরালো আবেগ, উদ্বিগ্নতা, ক্রোধ ও পছন্দ। স্নায়ুতন্ত্র এখানে তা স্থির করতে পারে।
এই কারণে আমরা যখন রাগ করি বা আবেগময় হতাশায় ভুগি, তখন আমরা বলি, স্রেফ আমি শুধু সোজা চিন্তা করতে পারছি না। এ কারণে ক্রমাগত আবেগময় হতাশা একটা শিশুর বুদ্ধিবৃত্তিক শক্তিমত্তায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে, শেখার যোগ্যতাকে অক্ষম করে তুলতে পারে। এ ধরনের ঘাটতিগুলো যদি খুব সূক্ষ্ম হয়, তাহলে সেগুলো সবসময় আইকিউ টেস্টের মাধ্যমে ধরা নাও পড়তে পারে, যদিও সেগুলো স্নায়ুতান্ত্রিক মনোবিশ্লেষণ পরিমাপের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। যেমন একজন শিশুর ক্ষেত্রে ক্রমাগত আবেগ উৎকণ্ঠা খুব সূক্ষ্মভাবে তার বুদ্ধিমত্তায় নেতিবাচক প্রভাব ফেলে এবং যা আপাতদৃষ্টিতে ধরা নাও পড়তে পারে, কিন্তু স্নায়ুতান্ত্রিক মনোবিশ্লেষণে তা স্পষ্ট হয়ে ওঠে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, একজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র যার আইকিউ ফলাফল গড়পড়তা, কিন্তু তা সত্ত্বেও তার স্কুলের ফলাফল খুব খারাপ। এটাকে স্নায়ুতান্ত্রিক মনোবিশ্লেষণে দেখা যায় তার মস্তিষ্কের সম্মুখ বহিঃস্তরের কাজ ব্যাহত হওয়ার ফলে এটি ঘটেছে, এবং এটি হয়েছে সে আবেগজনিত সমস্যা, উদ্বিগ্নতা এবং প্রায়ই অসংহতিমূলক বৈরী আচরণের শিকার হয়েছিল। এই ধরনের শিশুর মেধাভিত্তিক সম্ভাবনা থাকা সত্ত্বেও অধ্যয়নগত ব্যর্থতার একটা বড় ঝুঁকি থেকে যায়। এছাড়া নেশাগ্রস্ত হওয়া এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিও তাদের ক্ষেত্রে থেকে যায়। এটা তাদের মেধাগত ঘাটতির জন্য নয়, বরং তাদের আবেগজনিত জীবনে তা নিয়ন্ত্রণের ব্যর্থতাই এর কারণ। আবেগ সংক্রান্ত মস্তিষ্ক সেই গুরুত্বপূর্ণ অংশ থেকে সম্পূর্ণ আলাদা। মস্তিষ্কের যে অংশটা আইকিউ টেস্ট দ্বারা পরীক্ষা করা যায়, এই আবেগজনিত বর্তনই সারা শৈশবকালের অভিজ্ঞতা দ্বারা খোদাই হতে থাকে, এবং আমরা চূড়ান্তভাবে সেই অভিজ্ঞতাগুলো পরিত্যাগ করে নিজেকে বিপদাপন্ন করে তুলি। কোনো যুক্তিযুক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও আবেগের ভূমিকাকে বিশেষভাবে বিবেচনা করা হয়। বুদ্ধিবৃত্তিক জীবনকে বোঝার জন্য কাজের ক্ষেত্রে দীর্ঘ সময়ের যে প্রভাব, তা নিয়ে দ্য ইউনিভার্সিটি অব লোয়া কলেজ অফ মেডিসিন এর স্নায়ু চিকিৎসক ডক্টর অ্যান্টনিও ডামাসলো একটা সচেতন গবেষণা চালিয়েছেন, শুধু যেসব রোগীর ক্ষেত্রে অ্যামিগডালা বর্তনী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নিয়ে। তাদের সিদ্ধান্ত গ্রহণ ভয়ঙ্করভাবে দ্বিধান্বিত, এবং তথাপি তারা কোনো রকম মন্দ অবস্থা প্রদর্শন করেন না, এবং সেটা আইকিউর ক্ষেত্রে বা যে কোনো জ্ঞান সম্বন্ধীয় সক্ষমতার ক্ষেত্রে। তাদের অটুট মেধাশক্তি থাকা সত্ত্বেও তারা ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক জীবনে বা ব্যক্তি জীবনে সর্বনাশা সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং এমনকি সাধারণ কোনো সাক্ষাৎ বা নিযুক্তির ক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণে অপরিসীম অলীক চিন্তায় ভুগতে পারেন। ডক্টর দামাসিও যুক্তি দেখান তাদের সিদ্ধান্তগুলো খুবই বাজে, কারণ তারা আবেগ সংক্রান্ত শিক্ষার প্রবেশপথটাকে হারিয়ে ফেলেছেন। যেহেতু চিন্তা এবং আবেগের মিলনস্থানটির ক্ষেত্রে মস্তিষ্কের সম্মুখ বহিঃস্তর ও অ্যামিগডালা বর্তনী হলো সংযোগস্থলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, এবং আমাদের জীবদ্দশায় আমরা কি পছন্দ করি বা অপছন্দ করি তা অর্জনের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। সুতরাং মস্তিষ্কের এই বর্তনীটি ক্ষতিগ্রস্ত হওয়া মানে সিদ্ধান্ত গ্রহণের পুরো ক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়া। অ্যামিগডালা থেকে আবেগ সংক্রান্ত স্মৃতিকে আলাদা করে দিলে আবেগ সংক্রান্ত প্রতিক্রিয়া যা অতীতের সঙ্গে যুক্ত, তা সব কিছুকে একটা ধূসর নিরপেক্ষতায় পর্যবেসিত করে। উদ্দীপক কোনো কিছু এদের আনুকূল্য পেতে পারে, বা জানাশোনা কোনো কিছু অবজ্ঞার শিকার হতে পারে। কোনো কিছুতেই এদের অনুরাগ বা বিরাগ দীর্ঘদিন থাকে না। এসব রোগী সব ধরনের আবেগ সংক্রান্ত শিক্ষা ভুলে যায়, কারণ এ জাতীয় শিক্ষা অ্যামিগডালার যে ভাণ্ডারে সংরক্ষিত হয়। এ ধরনের রোগীদের ক্ষেত্রে আবেগ সংক্রান্ত এই শিক্ষা বেশি দিন সেখানে প্রবেশ করতে পারে না। এ ধরনের প্রমাণ ডক্টর ডামাসিওকে স্বজ্ঞাত এই অবস্থার বিপরীতে পথ প্রদর্শন করেছে যে যুক্তিযুক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণত অনুভূতি অপরিহার্য। এটা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে সঠিকভাবে পরিচালিত করে, যেখানে নিরস যুক্তিরও উত্তম প্রয়োগ হতে পারে। যখন পৃথিবী আমাদের পছন্দের ক্ষেত্রে প্রতিনিয়ত কিছু জবরজং বিন্যাসের মুখোমুখি করছে, সেখানে আবেগ সংক্রান্ত শিক্ষা যা জীবন আমাদের দিয়েছে তা আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রবাহ রেখায় সংকেত হয় যে কোন বিকল্পটি পরিহার করতে হবে, এবং তা গ্রহণযোগ্যগুলোকে উজ্জ্বল রূপে তুলে ধরে। এভাবে ডক্টর ডামাসিও যুক্তি দেখান আবেগ সংক্রান্ত মস্তিষ্ক যেভাবে যুক্তি বিচারের সঙ্গে যুক্ত হয়, সেভাবেই চিন্তাশীল মস্তিষ্কের সঙ্গে যুক্ত হয়। তাহলে যুক্তির ক্ষেত্রে আবেগও একটি ব্যাপার। অনুভূতি এবং চিন্তার ক্ষেত্রে আবেগজনিত অনুষদ আমাদের প্রতি মুহূর্তের সিদ্ধান্তকে পথ প্রদর্শন করে, যুক্তিগত মনের সঙ্গে হাতে হাত রেখে কাজ করে। যেমন চিন্তাশীল মস্তিষ্ক আমাদের আবেগের ক্ষেত্রে একজন নির্বাহীর ভূমিকা পালন করে।
শুধু সেই মুহূর্তগুলো ব্যতীত যে মুহূর্তগুলোতে আবেগ নিয়ন্ত্রণহীনভাবে প্লাবিত হয় এবং আবেগজনিত মস্তিষ্ক প্রচণ্ড বেগে ছুটতে থাকে। একটি যুক্তিতে আমাদের দুটি মস্তিষ্ক, দুটি মন এবং দুটি ভিন্ন ধরনের মেধা রয়েছে। এগুলোর একটি হলো যৌক্তিক আর অন্যটি হলো আবেগ সংক্রান্ত। এ দুটি দ্বারা আমরা কিভাবে জীবনকে পরিচালিত করব, এটা শুধু আইকিউ নয়, এটা একটা আবেগজনিত মেধা, যা প্রকৃতপক্ষেই একটা ব্যাপার। মেধাবীরা আবেগ সংক্রান্ত মেধা ব্যতীত তাদের সর্বোত্তম কাজটি করতে পারে না। সাধারণত অঙ্গগত প্রক্রিয়া এবং মস্তিষ্ক বহিঃস্তরে অ্যামিগডালা এসব কিছু মানসিক জীবনের পূর্ণাঙ্গ অংশীদার। যখন এসব অংশীদার পরস্পরের উপর ভালো ক্রিয়া করে তখন আবেগ সংক্রান্ত মেধা বৃদ্ধি পায় এবং বুদ্ধিবৃত্তির ক্ষমতা বাড়ে। এটা কারণ এবং অনুভূতির পুরাতন উপলব্ধিকে বদলে দেয়। এটা এমন নয় যে আমরা আবেগ নিয়ে কাজ করি আর কারণকে তার জায়গায় রেখে দেই। আবেগকে বিমুক্ত করে টেনে আনার ক্ষেত্রে একটা পুরাতন দৃষ্টান্ত আদর্শ হয়ে আছে। নতুন দৃষ্টান্তটি মাথা এবং হৃদয়ের মধ্যে ঐক্যতান গড়ার ক্ষেত্রে আমাদের তাড়িত করে। এটা করার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে আবেগ ব্যবহার করা বলতে কী বোঝায়।